নির্বাচনের আগে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, কিন্তু এই জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করেনি, আরও কয়েকটি দল স্বাক্ষর করেনি, কিন্তু এনসিপি যে স্বাক্ষর করেনি সেটা অবশ্যই একটি বিষয়। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো যে এনসিপি কি আসলে জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে কিনা এবং জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হচ্ছে। এবং এর পাশাপাশি আমরা দেখছি যে শুনতে পাচ্ছি যে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে এবং অস্ত্র আসছে দেশে। সেই জায়গা থেকে সরকারের প্রস্তুতি কি এই ষড়যন্ত্রগুলো মোকাবেলার জন্য, এবং একটি নিরপেক্ষ নির্বাচন আসলে কিভাবে সম্ভব হবে, যেখানে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে মোটামুটি সবগুলি দল থেকেই আপত্তির কথা জানানো হয়েছে। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সামান্তা, অশেষ ধন্যবাদ আসবার জন্য। আছেন প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, এবং আছেন সাংবাদিক এবং পলিটিক্যাল অ্যানালিস্ট অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ। অশেষ ধন্যবাদ সাইয়েদ আপনাকেও আসবার জন্য। আমি কাকে দিয়ে শুরু করব? অপূর্ব? অবশ্যই। আচ্ছা, তাহলে প্রথম সেই জায়গাতেই যায় যে এই যে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন ব্যক্তি মৃত্যু ঘটলো, কিন্তু মারা গেলেন। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যে আসলে মেট্রো রেলের তত্ত্বাবধান কি ঠিকমতো হচ্ছে কিনা, যে ধরনের গ্যারান্টি দেওয়া কথা ছিল সেই গ্যারান্টিগুলো আসলে কার্যকরী আছে কিনা, এবং না থাকলে তাদেরকে প্রশ্ন করা, তাদের কাছে ক্ষতিপূরণ চাওয়া, সেই কাজগুলো সরকার করছে কিনা। এবং পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে ব্যক্তি নিহত হয়েছেন তার পরিবারকে আমরা দেখেছি 5 লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। একটি মানুষের জীবনের মূল্য কি 5 লাখ টাকা? ধন্যবাদ আমার কাছে আমন্ত্রণ জানার জন্য। আমি আপনার শেষ প্রশ্নটার উত্তরটা আগে দিই। একদমই না। 5 লক্ষ টাকা কি 5 কোটি টাকাও এই কষ্ট দূর করার জন্য এনাফ না। ফজল কবির খান কিন্তু ওইখানেই দাঁড়িয়ে বলেছে প্রাথমিকভাবে, আমার মনে হয় প্রাথমিকভাবে ওয়ার্ডটা প্রেস থেকে যা হয় প্রাথমিকভাবেই হয়, এরপরে আর কোনো কিছু আমি শেষ করছি। আমার মনে হয় না যে এটা মানে, যেহেতু হি হ্যাজ বিন ওয়ান অফ দ্য অ্যাডভাইজার্স যারা কিন্তু মানে তাকে যেই 2টা মিনিস্ট্রি দেওয়া হয়েছে, তো ওয়েল পারফর্মড একটা মিনিস্ট্রি, এবং আমি মনে করি যে সে এটাকে যথেষ্ট সিরিয়াসলিভাবেই নিয়েছে, সরকারও এটা যথেষ্ট সিরিয়াসলিভাবে নিয়েছে। এগেন আমি বলি যে 5 লক্ষ টাকা প্রাথমিকভাবে দেওয়া হচ্ছে। উনি বলেছে যে রেলে যদি কেউ মেট্রো রেলের ওনার যাবতীয় জিনিস মেট্রো রেল বহন করবে, এবং ওনার পরিবারের কেউ যদি মেট্রো রেলে কাজ করতে চায় সেই জায়গায় ওপেন আছে। এটা প্রাথমিক। এরপরে কি কি ক্ষতিপূরণ লাগবে সরকার পরিবারের দায় অবশ্যই নেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। প্রথম কোশ্চেনটাই যদি আসি, দেখেন এই মেট্রো রেল যেভাবে বানানো হয়েছে, যারা বানিয়েছে, এটা নিয়ে হাজার হাজার রিপোর্ট কিন্তু হয়েছে লাস্ট মেট্রো রেল আসার পর থেকে। তো এদিকে না যাই, অবশ্যই যেসব কোম্পানি, যেসব এজেন্সি এটার সাথে জড়িত ছিল তাদের সাথে অলরেডি কথাবার্তা হচ্ছে। আজকে নিউজে অলরেডি এসেছে যে জাপানের যারা এটার সাথে জড়িত ছিল তাদের সাথে কথা হচ্ছে, টেকনিক্যাল ইস্যুসগুলো দেখা হচ্ছে। হয়তো একজন ইঞ্জিনিয়ার আমার চেয়ে ভালো এটার উত্তর দিতে পারে টেকনিক্যালিটিসের দিক দিয়ে, কিন্তু অবশ্যই সরকার এটা খতিয়ে দেখবে যে এটা কেন হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, স্পেশালি এই টাইমে এসে। আগেও একবার ঘটেছে। সরকার কোনোভাবে এটার থেকে দায় এড়াচ্ছে না, সরকার খতিয়ে দেখছে, এবং যারা যারা রেসপন্সিবল, ইভেন সরকারের মধ্যেও যদি কারো রেসপন্সিবিলিটি থাকে, সরকার এটা অবভিয়াসলি তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। ওকে, কিন্তু ক্ষতিপূরণ হিসেবে 5 লাখ টাকা নয়, নিঃসন্দেহে এটা বাড়ানো উচিত, কারণ সরকারি আমি তো বলছি যে এটা যে ব্যয়গুলো অনেক সময় প্রয়োজনীয় না, অনেক সমালোচনা হয় যে বিদেশ যাত্রায় যে ব্যয় হয়, সেই জায়গায় এই পরিবারকে আমি মনে করি যে অ্যাটলিস্ট 1 কোটি টাকা মানে এটা দেখেন, আপনি 1 কোটি আপনি 10 কোটি দিলেও এই কষ্ট পূরণ হবে না। এটা আমি কোনো একটা ট্রানজাকশন জায়গায় এটা আনতেই পারবো না। আপাতত যেহেতু একজন মানুষের মৃত্যুর সময় কিন্তু প্রচুর পরিমাণ মানে প্রচুর খরচেরও ব্যাপার আছে, সেটার জন্য বলছি যে প্রাথমিকভাবে এটা দেওয়া হয়েছে, সরকার এটাকে হ্যান্ডেল করছে। সামনে আরো কি দেওয়া হবে সেটা তো আমরা দেখতেই পাবো, সামনে আচ্ছা আমরা দেখতে পাবো, কিন্তু বিষয়টি আপনার কাছে তুলে রাখলাম এই জন্যই যে সরকার যাতে গুরুত্বের সাথে দেখে। সামান্তা শারমিন, আপনার কাছে আসি। প্রথমত আবারও ধন্যবাদ, কারণ আপনি অনেকদিন পর টক শোতে এলেন। আমি একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে অনেক আলোচনা হচ্ছে যে এনসিপি কেন এর আগে বিএনপির অনেক নেতাদের নিয়ে বা বিএনপির পলিটিক্যাল পজিশন নিয়ে এনসিপি অনেক সমালোচনা করত।
এখন এনসিপি সমালোচনা করছে জামাত ইসলামীকে নিয়ে। অনেকে বলছে যে এনসিপির আসলে রাজনীতিটা কি, এনসিপি কি আসলে বড় রাজনৈতিক দল বলে বিএনপিকে ব্যাশিং করেছে, এখন জামাতকে ব্যাশিং করে নিজের একটি অবস্থান, নিরপেক্ষ অবস্থান, যে আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট না, এটা প্রমাণ করতে চাইছে, নাকি আসলে এনসিপি যা বলছে সেটা ভুক্তভোগী এবং ফিল করছে বলেই বলছে? এবং এই প্রসঙ্গে অনেকে এই কথাটাও বলে যে এনসিপির যে দলের যে তারা কি করতে চায়, তাদের যে গঠনতন্ত্র বা সামনের যে ইশতেহার যেটা আসার কথা, সেগুলো তো আমরা কিছু এখনো পর্যন্ত পাইনি। ধন্যবাদ জেসিনাফা, আপনাকে শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে টাইমলাইন বাংলাদেশের সকল দর্শক, কলাকুশলী, শুভানুধ্যায়ী যারা আছেন সকল সালাম ও শুভেচ্ছা। একই সাথে আমার সহ আলোচকবৃন্দ যারা উপস্থিত আছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আসলে এনসিপি এমন নয় যে তার যে প্রতিষ্ঠা লগ্ন, এই লগ্নটা খুব বিশেষ একটা কারণে ঘটেছে। গণঅভ্যুত্থান না হলে তরুণদের একটা নতুন রাজনৈতিক দল পাওয়াই খুব কঠিন। ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থা থেকে নানানভাবে নানান সময় দল তৈরি করা হয়, কিন্তু অর্গানিক উপায়ে মানুষের মধ্যে থেকে একটি গণমানুষের রাজনৈতিক দল উঠে আসবে, এটা চাহিদা বাংলাদেশে কিন্তু আজকে কত বছর, এটা মনে হয় 30 বছর ধরে, আমার জন্মের পর থেকে অন্তত আমি এটাই চাহিদা দেখে এসেছি যে দ্বিদলীয় বৃত্তের বাইরে একটি তৃতীয় নতুন শক্তি দেখতে চায় বাংলাদেশ। তো গণঅভ্যুত্থান সেই সুযোগটা এনে দিয়েছে, সেটার মধ্যে দিয়ে এনসিপি সেই তৃতীয় শক্তি কিনা সে পরীক্ষা কিন্তু এনসিপি দিচ্ছে। এখন সেই জায়গা থেকে মানে তৃতীয় শক্তি হওয়ার জন্য যেটাই আপনার বাকি আছে, একটা হচ্ছে যে শক্তির, দ্বিদলীয় বৃত্তের শক্তির একটা ভারসাম্য করা হয় প্রত্যেকবারই নির্বাচনের আগ পিছে। কিন্তু এবার একটা সুযোগ এসেছে জনগণের হয়ে, এই যে বৃত্ত স্ট্যাবলিশমেন্টের যে সার্কেল, এটার মধ্যে জনগণের একটা ভাগ বসানো, এটা একটা সুযোগ এসেছে। এখন এনসিপি যদি আসলে জনগণের রাজনীতিটাই করতে চায়, তাহলে তার পক্ষে এইটা ভাগ বসানোর, ভাগ বাটোয়ারার মধ্যে জনগণের স্টেকটা নেওয়া সম্ভব। এবং সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে আমরা যে রাজনৈতিক দলগুলো দেখে বড় হয়েছি এবং তাদের যে পুরনো প্রবণতা, এই প্রবণতাগুলোর ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি না। এবং তারা সেই প্রথাগত রাজনীতির ওই ডামাডোলের মধ্যেই আছেন, ওই ধরনের অস্ত্র নির্ভর রাজনীতির মধ্যেই আছেন, প্রভাব এবং ক্ষমতা কাঠামো নির্ভর রাজনীতির মধ্যেই আছেন। এনসিপির একটা সুযোগ আছে এটার মধ্যে থেকে বাইরে এসে গণমানুষের সাথে তাল মিলিয়ে চলার। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা মানে বিএনপি বা জামাত ব্যাশিং এর যতটুকু প্রসঙ্গ, তার চেয়ে বেশি প্রসঙ্গ হচ্ছে যদি এই দলগুলো ক্ষমতার রাজনীতির থেকে বাইরে এসে পরিবর্তনের রাজনীতির মধ্যে আসে, তাহলে তাদের সাথে আমাদের ঐক্যবদ্ধতা আরো বেশি সুদৃঢ় হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা না হয়ে বরঞ্চ পাওয়ার সেন্ট্রিক হয়ে যাচ্ছে বিষয়গুলো। ওকে, সো এখানে একটু ঠিক আছে, এই কথাগুলো আমরা এর আগেও শুনেছি যে অস্ত্র নির্ভর, ক্ষমতা নির্ভর রাজনীতি, কিন্তু সেখান থেকে বের হয়ে আসার জন্য কৌশলটা কি, সেই কৌশলটা, বা যদি আবারও বলি আমি যে সেই পুরাতন বন্দোবস্তের কথা, যে পুরাতন বন্দোবস্ত থেকে বের হয়ে আসতে হবে, এটা সবাই এগ্রি করে যে বের হয়ে আসতে হবে, কিন্তু বের হয়ে আসার কৌশলটা কি, সেই কৌশলটা কি আসলে ঠিকভাবে এনসিপি নিতে পেরেছে, আমি এটা জানতে চাই। অনেকে তো বলে যে এই পুরনো বন্দোবস্তের মধ্যেই এনসিপি ঢুকে গেছে। এটা একক সক্ষমতার বিষয় না, আমি অন্তত এটা মনে করি না। আমি একটা দল করি বিধায় আমি তাকেই একমাত্র মনে করব যে আমি তার কথাই একমাত্র বলবো যে এনসিপি এটা পারবে এবং এনসিপি সেটা করে দেখাবে, আমি এই ধরনের মন্তব্য করব না। বরঞ্চ আমি মনে করি এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের একক কর্তব্য নয়, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে এজেন্ডাভুক্ত করতে হবে যে পুরো বাংলাদেশের রাজনীতিকে পাওয়ার সেন্ট্রিক, পাওয়ারের বাইরে নিয়ে এসে জনতার মধ্যে এটাকে ডিসেন্ট্রালাইজ করা। তাহলেই একমাত্র দেখবেন যে আমাদের যে দলগুলো আছে প্রতিষ্ঠিত, তাদের যে বছরের পর বছর কাউন্সিল হয় না, এই যে তাদেরকে এই কাউন্সিলগুলো আটকে রাখতে হয়, এই রাজনীতি থেকে বেরিয়ে এসে তখন তারা নিয়মিত কাউন্সিল এবং ইন্ট্রাপার্টি ডেমোক্রেসি রক্ষা করে তারা বাংলাদেশের ডেমোক্রেসিও রক্ষা করতে পারবে। আমরা এমন একটা রাজনৈতিক বলের মধ্যে আছি যেখানে আসলে দলের ভিতরে ডেমোক্রেসি রক্ষা করা যায় না এবং সেই সাথে আবার দেশের ডেমোক্রেসির ভার নিতে হয়, এটা অত্যন্ত অযৌক্তিক আমার কাছে মনে হয়। আপনি এই ক্ষেত্রে গঠনতন্ত্রের প্রসঙ্গটা করেছেন এবং আমরা গঠনতন্ত্রে আমরা যে একটু পরিমার্জন করছি এবং আমাদের কিছু অবজারভেশন এসেছিল, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু অবজারভেশন এসেছিল, সেটার একটা পরিমার্জন কিন্তু আমরা করছি এবং সেটা ক্লিয়ার হয়ে গেছে এবং আমরা সেই মারফত কিন্তু জমা দিয়ে দিয়েছি
এবং তার ভিত্তিতে কিন্তু নিবন্ধন আমাদেরকে দেওয়া হবে বলে বলা হয়েছে নির্বাচন এটা কমিশনের পাবলিক পক্ষ হবে থেকে। কবে? এটা আমরা যে কোনো সময়ে পাবলিক করতে পারি, কিন্তু সমস্যাটা হয়ে গেছে নিবন্ধনটা আমরা নিলে তারপরে এটা পাবলিক করাটা সমীচীন হবে। সো এইখানেই বিষয়টা আটকে গেছে, কিন্তু গঠনতন্ত্র আমাদের পুরোই রেডি এবং এটা জনগণের কনজাম্পশনের জন্য রেডি হয়ে যাবে নিবন্ধনের সাপেক্ষে। ওকে, আমি আসবো আবারও সামান্তা আপনার কাছে, কিন্তু এর আগে আমি একটু সাইদ আব্দুল্লাহর কাছে শুনতে যেতে চাই। সাইদ আব্দুল্লাহ, আমরা দেখলাম যে বিএনপি থেকে মনোনয়নের জন্য প্রস্তুতি চলছে। বিভিন্ন কনস্টিটিউয়েন্সির প্রার্থী যারা আছে, সম্ভাব্য প্রার্থী, তাদের সাথে কথা বলা হচ্ছে, একরকম আলোচনা চলছে। আসলে আমরা শুনতে পাচ্ছি যে আপনিও সেখানে সম্ভাব্য প্রার্থী, এবং আমি আপনার কাছে শুনতে চাই যে কি ধরনের ক্রাইটেরিয়া দেখে এবার বিএনপি আসলে নমিনেশন দেবে। ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নটা অনেকগুলো অ্যাঙ্গেল ছিল, তো আমি যেটা মনে করি যে এই জায়গাতে ট্রেডিশনাল কিছু পদ্ধতি যেমন থাকবে, অবশ্যই নতুনত্ব অনেক জায়গাতে থাকার কথা, কিন্তু এটাকে অ্যাবসলিউট কোনো উত্তর দেওয়ার ক্ষমতা আমার কাছে মনে হয়, আমি তো দূরে থাক, এটা অ্যাবসলিউট কোনো উত্তর দেওয়ার ক্ষমতা আসলে কারোই নাই। তার কারণ অনেকগুলা কনটেক্সটের পর ভিত্তি করেই কিন্তু এই ডিসিশনগুলো নেওয়া উচিত এবং সেটাই করা হচ্ছে। এখানে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন একটি কথা বলেছেন যে তিনি এবার তাদেরকে গুরুত্ব দেবেন যাদের সাথে আসলে দলের সেই এলাকার লোকজনের বেশি যোগাযোগ আছে, এবং এলাকার লোকজন। এবং আরেকটা ব্যাপার খুবই স্পেসিফিক ভাবে বলা আছে, দেখবেন যে তার যদি বিবিসির ইন্টারভিউটা শুনেন, যে শুধুমাত্র নিজ দলের জন্যই না, বরং ওই অত্র এলাকার সাধারণ মানুষের যে পারসেপশন, হয়তো দলের বাইরের কেউ আছেন, তাদের পারসেপশনটা কেমন, কারণ ইলেকশনটা তো জনপ্রতিনিধি নির্বাচনে, একটা দলের তো প্রতিনিধি না। সো এই জায়গাটা বিবেচনার যেমন বিষয় আছে, আবার মানে ক্লিন হ্যান্ডে কারা আছেন সেই ব্যাপারটারও দেখার দরকার আছে। আবার দেখবেন যে নতুন পুরাতনের একটা মিশেলও হতে পারে অনেকগুলো জায়গাতে। অলরেডি দুই একটা জায়গাতে নিশ্চয়ই খুবই যুগান্তকারী দুই একটা ঘটনাও দেখতে পারছেন। এই যেমন দুই একদিন আগেই যদি দেখতে পারেন, দেখবেন মানবাধিকারের জন্য বাংলাদেশে যে কয়জন একেবারে প্রাণ লড়ে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে, এবং একজন নারীদের জন্য বাংলাদেশটা কিন্তু কাজ করাটা অনেক জায়গায় অনেক কঠিন হয়ে যায় টেকনিক্যালি। সেই জায়গাতেও দেখবেন সাজিদা ইসলাম তুলি আপার মতো মানুষ, যে ওই আওয়ামী আমলে তাদের ভিতটাকে নাড়িয়ে দেওয়ার কিন্তু একটা বড় জায়গা ছিল, যে গুমের মতো কাজের তখন আমরা দেখেছি। বিশ্বাস করেন যে শহীদ মিনারের সামনে যখন প্রোগ্রামগুলো হতো, ওই প্রোগ্রামগুলোতে অল্প কয়েকজন মানুষ যেতে পারতো, বা যারা থাকতো আড়ালে আবডালে কথাবার্তা বলতো। এখন তো অনেক লোক হয়, কিন্তু তখন এই ব্যাপারটা অনেক বেশি সহজ ছিল না। এখন যখন অনেক কথা বলাটা সহজ, আমরা যখন ওই টাইমে এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে কথা বলেছি, গুম নিয়ে কথা বলেছি, টাইমটা মেলাইতে গেলে অনেক কিছুই মেলানো যাবে না। দেখবেন এখন অনেকেই অনেক মকারি করে, ইনফ্যাক্ট দুই একজন হোস্ট বা বাইরে থেকে এসে হঠাৎ করে অতিরিক্ত কুলনেস দেখিয়ে এমন ভাবে বলে ফেলে যে একজন সাবেক প্রধানমন্ত্রীর তার ইন্টারভিউ কেন নিতে পারবো না। কিন্তু এইসব ব্যক্তিদের আমরা দেখলে ভালো লাগতো যদি দেখতাম যে ওই আমলে বসে থেকে তারা তখন খালেদা জিয়াকে যদি বলতে পারতেন যে আমাদের সম্মানিত সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রীর পর এই ধরনের টর্চার চলছে, এটা কিভাবে ডিল করা যায়। তারপর অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের পর যে ধরনের ট্রিটমেন্টটা করেছে বিভিন্ন ক্যাপাসিটিতে কিভাবে ডিল করা যায়, সেই আলাপ আলোচনাগুলো আসে নাই। আবার দেখবেন কেউ কেউ আছে, আমি কথাটা বলছি এই পার্সপেক্টিভটা বোঝানোর জন্য, তাইলে বুঝবেন যে আমাদের এই যে ক্রাইটেরিয়ার যে ব্যাপারটা, সিভিল সোসাইটির আলোচনাটা অনেক ক্ষেত্রে আমাদের গ্রাসরুট লেভেলের ইমোশনকে হোল্ড করতে পারে না। দেখবেন খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, একজন খুবই সিনিয়র একজন লয়ার, মানে উনি সবসময় দেখি যে আওয়ামী লীগের কোনো কিছু ঝাঁপায়া পড়েন আর কি। তো উনি জুডিশিয়ারিকে এমন ভাবেই ব্যাশিং করছে যে বাংলাদেশের ইতিহাসে এইটাই খারাপ জুডিশিয়ারি আর কখনোই ছিল না, 12টা না 14টা বেজে গেছে, অমুক তমুক। ঠিক আছে, সরকারের অনেক জায়গায় সমালোচনা আছে, আমরাই তো সমালোচনা করি, কারণ কি, বাট আমাদের সমালোচনার উইংটা কি, আমরা চাই যে আরো বেটার পারফরমেন্স করুক। কিন্তু তাদের কথাবার্তা শুনলে মনে হয় যেন এই সরকারটা হলো শেখ হাসিনা সরকারের চেয়ে বহুগুণ খারাপ। তারা এটা ভুলে যায় মাঝে মাঝে যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের চিফ জাস্টিসকে অস্ত্রের মুখে দেশ থেকে তাড়ানো হয়েছে। এই টাইপ অবস্থা বাংলাদেশের জুডিশিয়ারিতে ছিল, কিন্তু তার তুলনায় তো ভালো। কিন্তু দেখেন এই আলাপ আলোচনাগুলো যদি আমরা করি, তাহলে একটা জিনিস আমরা দেখতে পারি যে এই বাংলাদেশে কালচারটা যেমন লাভ দিয়ে হাবিয়া দোজক থেকে জান্নাতুল ফেরদৌস হবে না, ব্যবসায়ীদের খাইসলত কি সব ইমিডিয়েটলি অনেক ভালো হয়ে গেছে, প্রশাসনের লোকজনের কি ইমিডিয়েটলি ভালো হয়ে গেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ সবাই কি যার যার মতো কাজ করছে। এখন আপনি একটা বাজারে যাওয়ার পরে দেখবেন ওই বাজারে যে কাঁচামাল বিক্রি করছে সেও যদি আপনাকে একটু 1 টাকা 2 টাকা ঠগাইতে পারে, তার কাছে ভালো মনে হয়। তো এই খাসলত তো রাজনীতিবিদদের ভেতরেও আছে। রাজনীতিবিদদের ভেতরেও এখনো অনেক জায়গায় অনেক
মানে উন্নতি করার অনেক সুযোগটা আছে। তবে আমার কাছে যেটা মনে হয় সেটা যে এই জায়গাতে বিবেচনা করাটা অবশ্যই জরুরি। এই জন্য অতীতে অনেক কিছু করে ধামাচাপা দেওয়া যাইতো, কিন্তু বর্তমানে এসে ধামাচাপা দেওয়া যেহেতু যাবে না, অতএব আপনার পার্লামেন্টকে কোনো রঙ্গমঞ্চ বানানো যাবে না, পার্লামেন্টটাকে এমন করা যাবে না যাতে মমতাজ বেগম 5 মিনিট কথা বলতে গিয়ে 4.5 মিনিটই এক ওই ফ্যাসিস্টের গুণগান গেয়ে যাবে এবং পার্লামেন্টের স্পিচ হয়ে যাবে। ওই ধরনের পার্লামেন্ট আমরাও আর দেখতে চাই না। এবং এই জায়গাতে মানুষের কর্মসংস্থানের সংকট আছে, স্বাস্থ্য ব্যবস্থার কিভাবে উন্নতি করা যায় সেটা দেখতে হবে, চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশ মানে শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নতি করা যায় সেটা দেখতে হবে, তারপর ইয়াং যে বিশাল জনগোষ্ঠী আছে কিভাবে আগানো যায় সেটাও দেখা উচিত। করতে হবে, কিন্তু আপনি নিজে কতটুকু আসলে নিশ্চিত যে কাজটা ঠিকভাবে করা যাবে এবং যোগ্য আমি মনে করি সেই প্রার্থী বাছাই করতে পারবে, সেই চেষ্টাটা চলছে এবং অনেক জায়গায় অনেক যোগ্য প্রার্থীও সিলেকশন করা হচ্ছে। তবে আমি এই জায়গায় বসে আপনি বলবো না যে ইয়েস 100% সবকিছু একেবারে A1 হবে, সেই আশাটা করাটা অনুচিত। এই জন্য কারণ বাংলাদেশের অন্যান্য সেক্টর মানুষ নিয়েই তো রাজনীতি, ঠিক না? আমাদের হাতের 5টা আঙ্গুল কি সমান? সমান না। আমাদের প্রত্যেকের ফ্যামিলি নিয়ে যদি আমরা রিড করি, আমরা তো সবাইকে বলতে পারবো না যে সবাই ফেরেশতা। সো রাজনীতির ভেতরেও অনেক আপ ডাউন আছে, কিন্তু এই ব্যাপারটাকে কাটিয়ে তোলার জন্য শুধু মুখে মুখে অনেক কিছু বললেই তো হয় না। মুখে মুখে ধরুন আপনি বললেন এই রকম হয়ে যাবে অমুক তমক, এই ধরনের অনেক আকাশ কুসুম চিন্তা ভাবনা না করে আমি যেটা পার্সোনালি ফিল করছি যে অনেক জায়গায় সেই পরিবর্তনটা খুব সিরিয়াস লেভেলে প্ল্যান করা হচ্ছে এবং সব জায়গায় না হলেও অনেক জায়গায় প্ল্যান করা হচ্ছে যাতে মানুষের কাছে অ্যাকাউন্টেবিলিটিটা জনপ্রতিনিধিদের থাকে। ধন্যবাদ। আমি অপূর্বর কাছে আসি আবারও। অপূর্ব, আমরা দেখছি যে সবগুলো দল থেকে মোটামুটি সরকারি উপদেষ্টাদের নিয়ে কথা বলা হচ্ছে। নাহিদ ইসলাম বললেন যে সেফ এক্সিটের কথা বললেন তিনি, আবার বিএনপি থেকে আগেও বলা হয়েছিল, এবারও সম্ভবত আপত্তি জানানো হয়েছে। জামায়াত নেতা নায়েবে আমির তিনি, আপনি তো জানেন সৈয়দ তাহের, তিনি বলেছেন তার কাছে কণ্ঠ রেকর্ড আছে। আপনাদেরকে এটা আসলে কতটুকু, সরকারকে কতটুকু প্রভাবিত করছে এই কথাগুলো? আসলে আপনারা কি, আমরা জানি সরকারে একটা মিটিং হয় যেটা মঙ্গলবারে মিটিং হয়, আপনার কখনো আলোচনা হয় কি এই বিষয়গুলো নিয়ে, যে বা আপনারা নাম চেয়েছেন কিনা তাদের কাছে ডেকে? আচ্ছা, তাহলে একটু পিছনে ফিরে যাই। এই সরকারটা গঠন হয়েছিল কিভাবে? যদি আমরা এই প্রশ্নটা রাখি, সরকারটা গঠন হয়েছিল কিন্তু পলিটিক্যাল। আচ্ছা, ঠিক এই জায়গাতে আসবো, আমাকে একটা ছোট বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। অপূর্ব জাহাঙ্গীর, আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, বিভিন্ন রাজনৈতিক দল উপদেষ্টাদের নিয়ে মন্তব্য করছেন এবং এটা সরকারের কতটুকু আসলে চাপে রাখছে বা সরকারের অনুভূতি কি? রাইট। সো আমি যেটা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে, যে এই সরকারটা গঠন করা হয়েছিল কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলদের নমিনেটেড মানুষজনকে দিয়ে কিন্তু এটা গঠন করা হয়েছে। সো অবভিয়াসলি এখানে প্রত্যেক মানুষই কিন্তু পলিটিক্যাল পার্টিজ দ্বারা ভেটেড, পলিটিক্যাল পার্টিজ দ্বারা নমিনেটেড। সো একই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারটা আমি মনে করি যেমন সকল রাজনৈতিক দলের, আবার কোনো রাজনৈতিক দলের না। এই জিনিসটা কিছুটা এরকম। আপনি যদি বলেন ওয়ারি কিনা, আমার কথা হচ্ছে যে তাহলে ততটাই শক্তিশালী, যতটাই আবার ততটাই দুর্বল। হ্যাঁ, মানে এটা তো কোনো পলিটিক্যাল আমব্রেলার উপরে নাই। এটা তো মানে আপনি পলিটিক্যাল সরকার আসলে কি হয়, একটা গঠনতন্ত্রের মধ্যে থাকে, কিন্তু এটা তো একটা পলিটিক্যাল আমব্রেলার মধ্যে না। সো এটা আমি কনটেক্সটটা কেন বললাম, যে তাহলে যদি কোনো রাজনৈতিক দলের এরকম কমপ্লেইন থাকে, যেটা বললো যে প্রুফ দেখা, যার কাছে কল রেকর্ড আছে। প্রথমত আপনারা প্রুফ চেয়েছেন কিনা? আমাদের সাথে যখনই কথা হচ্ছে, এটা তো মানে যেমন কল রেকর্ডের ব্যাপারটা যেটা, এটা তো অত্যন্ত ওয়ারিসাম। মানে আমি তো আবার কোশ্চেন করতে চাই যে কল রেকর্ডটা ওনার কাছে গেল কিভাবে, কোন সময় কল রেকর্ডটা সবাই করছে প্রশ্নটা। সো যাই হোক, কিন্তু আমার কথা হচ্ছে যে দেখেন, রাজনৈতিক বক্তব্য হিসেবে আমরা অনেক কিছু বলতেই পারি, হ্যাঁ, এবং বিভিন্ন সময় রাজনৈতিক নেতারা বিভিন্ন কথা বলেছে যেটার ফ্র্যাঙ্কলি স্পিকিং কোনো আগামাথা নাই। এটা বাংলাদেশের হিস্ট্রি। এটা রাজনৈতিক বক্তব্য বলে আপনার মনে হয়? আমার মনে হয় এটা দায়িত্বশীল একজন ব্যক্তি এই ধরনের কথা বলবে। আমার মনে হয় এটা রাজনৈতিক বক্তব্য, কারণ অনেক দায়িত্বশীল ব্যক্তিকে আমরা এই ধরনের কথা বলতে শুনেছি আমাদের বাংলাদেশের হিস্ট্রিতে। কথা বলবেন এভাবে একজন দায়িত্বশীল ব্যক্তি? মানে মাঠের বক্তব্য তো মাঠ গরম করার জন্য তো আমরা অনেক কিছুই বলতে পারি। তো বলছে আমার কথা হচ্ছে যে যদি এই ধরনের কোনো কংক্রিট প্রুফ থাকে তাহলে এটা পেশ করা হোক, কারণ প্রধান উপদেষ্টার সাথে এই যাদের নাম বললেন তাদের প্রত্যেকেরই কথা হয়, প্রত্যেকেই তার সাথে বসেন। আমার কথা হচ্ছে এই সুযোগটা যেহেতু রয়েছে, এবং প্রফেসর ইউনূস অত্যন্ত ট্রান্সপারেন্ট একটা মানুষ, তো উনি জানুক যে ওনার উপদেষ্টা পরিষদ নিয়ে যদি কারো কমপ্লেইন থাকে তাহলে কংক্রিট প্রুফ সহ আসুক। আর না, আমি এটাকে যতক্ষণ না পর্যন্ত কংক্রিট প্রুফ সহ এখানে আসছে, আমি ততক্ষণ এটাকে মাঠের বক্তব্য হিসেবেই দেখবো। আচ্ছা, আমি একটু সামান্তা শারমিন আপনার কাছে শুনতে চাই, আপনার কাছে কি মনে হয় এটা জাস্ট মাঠের বক্তব্য?
না, আমার কাছে এটা মনে হয় না, এটা খুবই অ্যালার্মিং। এবং আপনারা জেনে থাকবেন যে শেখ হাসিনার আমলে এইটার পুরো যে সেট আপটা, এটা নাম পেগাসাস, এবং এটা একটা ইসরায়েলি কোম্পানি থেকে এসছে। এবং আমরা আগেও দেখেছি, আমরা এক দিয়ে এই সরকারকে, মানে আগের সরকার যেটা আওয়ামী লীগ সরকার, তাদেরকে দেখেছি ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে, এটা জনমতের চাপে। এবং অন্যদিকে দেখেছি যে ইসরায়েল থেকে নানান ধরনের যন্ত্রাংশ এবং হচ্ছে যেগুলো হাই ফ্রিকোয়েন্সি মিলিটারি ওয়েপেন এগুলো কেনার কথা বলছে, এবং বিশেষত যেগুলো কিনতে সক্ষম হয়েছে সেগুলো হচ্ছে মনিটরিং যেই যন্ত্র, এগুলো কিনতে সক্ষম হয়েছে। তো পেগাসাসের মতো এরকম একটা বিষয়কে, মানে এই যে এই পুরো সেট আপটা, সফটওয়্যারটা যার কন্ট্রোলে আছে, যার যদি কোনো কন্ট্রোলে থেকে থাকে, এটা তো একমাত্র রাষ্ট্রীয়ভাবে হেফাজত করা উচিত। বরঞ্চ এটা আসলে জনগণকে তো আপনি এমনভাবে সার্ভেলেন্সের মধ্যে রাখছেন, এটাকে আদৌ নৈতিক না অনৈতিক এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন এসেছে, বারংবার রিট হয়েছে বায়োমেট্রিক সিম নিয়ে। সো এই বিষয়গুলো সমাধান না করে এখন এই মানে টুলসগুলো ব্যবহার করা হচ্ছে, এবং এগুলো টুলসের কেউ সুবিধাও নিচ্ছেন। সো আমার কাছে মনে হয় না এটা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য, বরঞ্চ এটা একটা অ্যালার্মিং বিষয় যে কারো কারো কাছে যদি এক্সেস থেকে থাকে তাহলে এইটাকে আসলে তদন্তের মাধ্যমে, বরঞ্চ এগুলোকে এখন বন্ধ করা দরকার। কারণ একে তো আমরা ইসরায়েল এজ এ রাষ্ট্র হিসেবে আমরা এটা সাপোর্ট করি না, এবং তাদের কাছ থেকে কোনো ধরনের বিষয় এইগুলো ক্রয় করা এবং তাদের সমস্ত সার্ভেলেন্সের এগুলো ক্রয় করা মানে হচ্ছে আমরা তাদের সাথে আমাদের সমস্ত তথ্য তাদের কাছে উন্মুক্ত। এইটা যেমন আমরা সমর্থন করি না, একইভাবে তাদেরকে আমরা রাজনৈতিকভাবেও সমর্থন করি না। আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলি, একই সাথে আমরা কিন্তু দুইটা নৌকায় পা দেওয়া ঠিক না, কিন্তু দুইটা নৌকায় অ্যাটলিস্ট পা দেওয়া ঠিক না আর কি। তো আমার কাছে মনে হয় যে এটা রাজনৈতিক না, এটা একটা একদম ক্লিয়ার মেসেজ, এবং তাদের কাছে এটা। আপনাদের দল থেকে বারবারই বলা হয়েছে যে প্রশাসনের বিভিন্ন দলের লোকজন ঢুকে পড়ছে, এই এবং নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সেই ইলেকশন ইঞ্জিনিয়ারের কথা বলা হয়েছে। তো আপনার কি মনে হয় তাহলে গোয়েন্দা সংস্থার মধ্যেও কোনো কোনো দলের লোক কাজ করছে? ডেফিনেটলি। কারণ এখানে দেখেন গোয়েন্দা সংস্থাগুলো আসলে কখনোই স্বাধীন ছিল না, এবং তাদের কোনো জবাবদিহিতা কোনো ফেয়ার বডির কাছে ছিল না। কেননা আমাদের যে বিভিন্ন সংস্থা এবং রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো, সেগুলোর যে নিয়োগ এটা কিন্তু হয় সরকারের মাধ্যমে, মানে যেটা বলা হয়েছে সাংবিধানিকভাবে যে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, কিন্তু প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে। আমার সাথে সাইদ আব্দুল্লাহ আছেন, আমার সহ আলোচক, উনি খুব ভালো করেই জানেন এটার ইন্টারনাল মিনিংটা কি। আসলে কোনোভাবে এটা সুপারিশ ক্রমে না, উনি যাকে বলে দেন তাকেই নিয়োগ করা হয়। সো এই উপায়ে কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়োগগুলো হয়েছে। এবং এই যে আমরা পাল্টাপাল্টি ভাবে 4 দলীয় জোটকেও ক্ষমতায় দেখেছি, 14 দলীয় জোটকেও ক্ষমতায় দেখেছি, এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগের কি পরিমাণ দখলদারিত্বের পরে আসলে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দিয়ে আমরা ফ্যাসিজম কায়েম হতে দেখলাম। এটার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে দলগুলোর দখল আসলে শেষ হয়ে যায়। বিশেষত এখানে আওয়ামী লীগের দখল তো এখনো আছেই, এবং সেই সাথে পূর্ববর্তী এখন এক ধরনের এলিজিয়েন্স চেঞ্জ হচ্ছে। বিষয়টা হচ্ছে আগে একটা পার্টির সাথে এলিজিয়েন্স ছিল, কিন্তু সেটাকে হয়তো মানে গোয়েন্দা সংস্থা তাকে তো এমনিতেও গোপন করতে হয়, তো তার সেই পুরো পরিচয়টা গোপনীয়ই আছে, এখন সে আরেকটা দলের কাছে এলিজিয়েন্স দিচ্ছে। মোটা দাগে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আসলে এমনভাবে ফাংশন করে অভ্যস্ত যে কোনো রাজনৈতিক দলের সাথেই তারা লিয়াজও মেনটেন করেই আসলে মানে তাদের কাজগুলো করে থাকে। এবং তাদের আসলে কতটুকু মেরিট আছে এই চাকরিগুলো করার, এই প্রশ্ন করার কোনো অধিকার কিন্তু আমি ট্যাক্স পেইং জনগণ হিসেবে আমার অধিকার নাই। এবং সে কি কোন পারপাস সার্ভ করছে, কি করছে সারাদিন, এটার কোনো রিপোর্ট কিন্তু আমাদের কাছে আসে না। কেন এটা বলা হয় যে এটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, এটা গোপনীয় নথি, এগুলো আমাদেরকে জানানো হবে না। কিন্তু একটা সবচাইতে পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র আমেরিকা, সেও তা 30 বছর পর পর নথি বের করে। আমি তো মনে করি বাংলাদেশের মতো রাষ্ট্রের আসলে 10 বছর পর পর 20 বছর পর পরই নথি বের করা উচিত, মানুষের কাছে উন্মুক্ত রাখা উচিত। আমরা কখনোই জানতে পারি না এই প্রতিষ্ঠানগুলোতে কি হয়েছে গত 53 বছরে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে হাসনাত একটি কথা বলেছেন, এবং আমি একটু কোট করি যে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারের দিকে আমরা যাচ্ছি। সেই জায়গা থেকে সে বলেছে এই বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি ঘটুক, সেটা আপনারা চান না, নিশ্চয়ই কেউই সেটা চায় না। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে যাচ্ছি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো একটা ভয়াবহ ব্যাপার, কিন্তু এরকম একটা আশঙ্কা আপনারা কেন করছেন? আপনাদের কোনো স্পেসিফিক ইনফরমেশন আছে? না, স্পেসিফিক ইনফরমেশনের বিষয় না, বিষয়টা হচ্ছে রাজনীতির ব্যাপারটাই হচ্ছে আপনি হাওয়া কোন দিকে যায় এটা বুঝতে হবে, এটা একটা বোঝার ব্যাপার আছে।
হিরোশিমা নাগাসাকিতে যখন বোম বাস্ট হয়েছে, মানে ওই অ্যাটমিক বোম, তারপরে এখনো সেটা রেজিডিউ রয়ে গেছে, এখনো মানুষ এটার রেডিয়েশনে এখনো অসুস্থ হয়। সো আপনার 3টে ইলেকশন হয়েছে এই ইলেকশন কমিশন দিয়ে, 3টে অবৈধ ইলেকশন হয়েছে। এই ইলেকশনের কমিশনের আন্ডারে আপনি আরেকটা ইলেকশন করতেছেন এবং একই আইনে 2022 সালের ফ্যাসিস্ট আইন দিয়ে এই ইলেকশন কমিশন গঠিত হয়েছে। যেভাবে অপূর্ব জাহাঙ্গীর আগের কথা বলতে গিয়ে বাছাই কমিটির কথা বলছিলেন না, যে একটা কিভাবে এই মানে এই যে সরকারটা ফর্ম হলো, এই একই উপায়ে কিন্তু এই ইলেকশন কমিশন ফর্ম হয়েছে। দেখেন, এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, তার অনেকগুলো কমিটমেন্ট আছে, কিন্তু আমরা কোনো আনফেয়ার জাস্টিস এটা যেমন আমরা চাই না, এটাকে জাস্টিস বলেও না, আমরা ইনজাস্টিসও আমরা এটা মেনে নেব না। এখন ইলেকশন কমিশনের ক্ষেত্রে হুট করে চিফ জাস্টিস ওয়ান ফাইন মর্নিং সিদ্ধান্ত নিলেন যে ইলেকশন কমিশন বানাইতে হবে। তখন হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ওয়ার্কিং, এবং বদিউল আলম মজুমদার উনি জানেন না কিভাবে নির্বাচন কমিশন হয়ে গেল। উনি ওনার অ্যাস্টনিস্ট মনোভাব সব পত্রিকা চ্যানেলগুলোতে উনি প্রকাশ করেছেন, সব চ্যানেলে। এখন এই যে তিনি যে অবাক হলেন, তাহলে তাকে কি অথরিটি দেওয়া হলো? আমার কোশ্চেন হচ্ছে, আমরা তো ট্যাক্স পেইং, আমাদের এই জিনিসটা আসলে মাথায় ঢুকাইতে হবে প্রথমত, যে ট্যাক্স পেইং যারা, তাদের জানার রাইট আছে প্রত্যেকটা জিনিস। কেন একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন করা হলো, তাকে কি কি অথরিটি দেওয়া হয়েছে, এবং তাকে না জানিয়ে কিভাবে একটা নির্বাচন কমিশন ক্রিয়েট করা হয়, এবং বাছাই কমিটি করা হলো, বাছাই কমিটি ওই একই উপায়ে সমস্ত দল থেকে। সংস্কার কমিশন যখন কাজ করছে তখন সংস্কার প্রস্তাবনা গৃহীত হলো না এবং পাস হলো না, তখনও তো আপনার সেটাকে ফলো করে একটা কমিশন গঠন করতে পারে না, তখন তো অনগোয়িং প্রসেস, রাইট? দ্যাটস দ্য ইসলাম পয়েন্ট আই এম টকিং অ্যাবাউট। এখন যখন আপনারা যদি এগ্রি করেন জুলাই সনদে আগামীতে নেক্সট ইলেকশন কমিশন কিভাবে গঠন করা হবে, সেটা মনে হয় ফলো করতে বাধ্য হবে, কিন্তু তার আগে কি কোনো আসলে এটাই হচ্ছে সমস্যা। এখন ব্যাপার হচ্ছে আমরা তো একটা ইম্পাস একটা জায়গায় পৌঁছাইছি, মানে আমরা কোনো দিকে এখন নড়তে পারতেছি না। এটা শুধু আমরা না, আমি বলছি অ্যাজ এ হোল পুরো পলিটিক্সে যারা যারা আছে সবাই। এখন জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো অনেক কিছু ইমপ্লিমেন্ট করা যায় না, কিন্তু আমাদের তো এই নির্বাচন কমিশন, দুদক, যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, এগুলো তো একটা ফেয়ার রিপ্রেজেন্টেশন, ফেয়ারলি এই নিয়োগগুলো হবে, এটা আমাদের জন্য শুধুমাত্র আপনার ইলেকশন কমিশন তখন ফর্ম করেছে বলে এই প্রশ্নটা আসছে যে ইঞ্জিনিয়ারিং ইলেকশন হতে পারে। আপনার যদি মনে থাকে তাহলে হয়তো রিকল করে দেখবেন যে যখন ইলেকশন কমিশন গঠন করা হয় তখন চিঠি পাঠানো হয়েছে সকল রাজনৈতিক দলের কাছে। এনসিপি তখনও ফর্ম হয়নি, এটা অক্টোবরের কথা বলছি, অক্টোবর নভেম্বরের কথা বলছি। সেই সময় আমাদের কাছে পাঠানো হয়েছিল এবং আমরা এটার জবাবে একটা প্রেস কনফারেন্স করেছিলাম। আমরা তখন ছিলাম জাতীয় নাগরিক কমিটি, এবং আমরা প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে এটা কোনোভাবেই উচিত হচ্ছে না যে কমিশনকে বাইপাস করে এই ধরনের সিদ্ধান্ত, এটা দীর্ঘমেয়াদে একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, এবং তাই হতে যাচ্ছে। এবং আমরা অবাক হয়ে লক্ষ্য করছি আমাদের রাজনৈতিক দলগুলো যাদের গণঅভ্যুত্থানের মধ্যে থেকে তাদের পাবলিক কমিটমেন্ট আমরা এক্সপেক্ট করেছিলাম, বরঞ্চ তাদের কাছে একটা নিদারুণ রিলাক্টেন্সি দেখতে পাচ্ছি, এবং তাদেরকে মনে হচ্ছে মানে তাদের কিছুই যায় আসে না। একটা কোশ্চেনেবল ইলেকশন সামনে হলে তারপরও তারা ফরওয়ার্ড করতে চান এবং তারা সামনে মার্চ করতে চান। আমি একটু শুনে আসি, সাইদ আব্দুল্লাহ, আপনারও কি তাই মনে হয় কিনা? আমরা দেখলাম যে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে সাধারণ মানুষ ভোট কেন্দ্র পাহারা দেবে। তো সরকারের আপনারাও কি আশঙ্কা করছেন, বিএনপিও কি আশঙ্কা করছে যে ভোটে রিগিং হইতে পারে? কেন আসলে সাধারণ মানুষকে যদি নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের উপর পারে এবং আপনার যদি আস্থা থাকে, তাহলে সাধারণ মানুষকে কেন ভোট কেন্দ্র পাহারা দিতে হবে? সবার আগে আমি বলি যে আমরা কি চাই। অ্যাজ এ পারসন আমি যেটা চাই যে এত চমৎকার একটা ইলেকশন যাতে এই ইউনূস সাহেবের গভর্নমেন্টের আওতায় হয়, যাতে করে আমরা এইটাই এস্টাবলিশ করতে পারি যে শেখ হাসিনা কেন ফ্যাসিস্ট হয়ে গিয়েছিল, এই যে ইলেকশন প্রসেসটাকে ব্লক করে, এবং বাংলাদেশের যে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে তার প্রধানতম উপলক্ষ্য হবে সেই ইলেকশন প্রসেসটাকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট চমৎকারভাবে আবার রাইট ট্র্যাকে নিয়ে যাচ্ছেন। এই জায়গায় করার জন্য আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাই কিন্তু একটা ইলেকশন কিভাবে কাজ করবে এটা খুবই সিরিয়াসলি ডিপেন্ড করে যে পুলিশ ঠিকমতো কাজ করছে কিনা। ওই টাইমে নিশ্চয়ই আর্মি থাকবে, অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে, আর্মি ঠিকমতো কাজ করছে কিনা, বিজিবি ঠিকমতো কাজ করছে কিনা, ইনফ্যাক্ট ধরেন যে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তারা ঠিকমতো কাজ করছে কিনা। সো ফার অনেক জায়গায় পারফরমেন্স দেখে মনে হয় যে এখনো তারা পুরোপুরি রেডি হয় নাই, কিন্তু আমার মনে হয় যে তাদের গভর্নমেন্টের পক্ষ থেকে সেই সদিচ্ছাটা আছে। সেই ক্যাপাসিটি কতটা এখন পর্যন্ত অর্জিত হয়েছে সেটা একটা ভিন্ন আলোচনা, কিন্তু সেই সদিচ্ছাটা আছে যাতে ইলেকশনটা ফেয়ার হয়। দেখেন, এই গভর্নমেন্টে যারা উপদেষ্টারা আছেন
একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হয়, এটা তো প্রত্যেকের জন্য ক্রেডিটটা থাকবে। অপূর্ব জাহাঙ্গীর ভাইরা যেমন বসে আছেন, একটা ভালো ইলেকশন হইলে তারা তো সারা জীবন একটা গর্ব করতে পারবে যে বাংলাদেশের ধ্বংসস্তূপ থেকে এত চমৎকার একটা ইলেকশন হচ্ছে। তাদের আমি সদিচ্ছাটা খুব ভিজিবল হইতেই দেখছি। এই জায়গায় আর একটা কথা বলি, ধরুন সামান্তা আপুর সাথে অনেক জায়গাতে আমি একমত, কিন্তু জাস্ট মনে হলো যে কিছু জায়গায় একটু সাবস্টেন্সিয়েট করাটা দরকার। ধরেন অনেকগুলা ব্যাপারে অনেক প্রস্তাবনা এসেছে সংস্কারের, আজকে কত মাস চলছে, এখনো তো অনেক জায়গায় কোনো কনক্লুশনে পৌঁছানো যায় নাই। বাট এইটা কি অনির্দিষ্টকাল ব্যাপী চলতে থাকবে? যেমন এত কিছু হয়ে গেল, সনদে দেখেন, আমি বলছি না যে তাদের অবস্থানটাকে, তাদের ব্যক্তিগত অবস্থান, তারা সাইন করেন নাই, তাদের ব্যক্তিগত অবস্থানের প্রতি আমার রেসপেক্ট আছে, কিন্তু দেখেন এত কিছু করার পরেও কোন দল সাইন করছে, কোনটা করছে না, কোন দল বলছে যে করব না বলতে বলতে শেষ মুহূর্তে গিয়ে বড় একটা হাসি দিয়ে করে ফেলা। সো এই যে জায়গাগুলো চলছে, এটা তো অনির্দিষ্ট কালব্যাপী, এটা চলতে পারে না। ধরেন এটা যদি হইতো তাহলে এমনও হইতে পারতো এখন পর্যন্ত ইলেকশন কমিশন গঠিতই হইতো না। কিন্তু প্রথম দিকে দেখেন একটা খুবই হাইপ ছিল রাজনীতিটা, কে অনেক সময় ধরেন যে অনেক পপুলিস্ট কথা বলে হয়তো বাহবা পাওয়া যায়। প্রথম দিকে যারা আমরা ইলেকশনের কথা বলছিলাম তারা তো ইউনূস সাহেবকে ঘৃণা করে বলছিলাম না যে ইলেকশন দিয়ে যান, বরং ইলেকশনটা যে খুব জরুরি এবং ইলেকশন বিহীন অবস্থায় থাকলে, এখন কিন্তু মানুষ অনেকেই বুঝে। আজ থেকে 6 মাস আগেই যখন আমরা টকশোতে ইলেকশনের কথা বলতাম, ধুমায়া গালিগালাজ শুরু হইতো, কি রে বাপরে বাপ, বাংলাদেশ বিরোধী মানুষজন নাকি ইলেকশনের মতো জিনিস চায়, কত পাপ করে ফেলছি। কিন্তু দেখেন এখন সবাই বুঝে গেছে যে এই টাইপ একটা গভর্নমেন্ট অনির্দিষ্টকাল থাকলে এটা সবার জন্য সমস্যা। এমনকি গভর্নমেন্টের যদি জেনুইন ইন্টেনশন থাকে, ইয়েট সেই গভর্নমেন্টের জন্য ইলেকশনটা জরুরি, কারণ তারাও আসলে ঠিকমতো ফাংশন করতে পারে না তাদের লোকবলের অভাবে বা বিভিন্ন জায়গায় তাদের ক্যাপাসিটির অভাবে। সো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে ঐক্যমতের প্ল্যান যদি করা হয়, বাংলাদেশ এমন একটা ক্রিটিক্যাল জায়গা, এমন অনেক পয়েন্ট আছে ঐক্যমত হয় নাই এখন পর্যন্ত সাইন হয়, তার মানে এই কমিশনগুলো এতদিনও যদি না হইতো। ঠিক চিন্তা করেন, আজকের দিনে বসে থেকে অক্টোবর শেষ হতে যাচ্ছে, সংস্কার কমিশনের আলাপে কেউ এইটা না হলে সাইন করবো না, অমুক না হলে করবো না, তারপর এইটা না হলে ইলেকশন করবো না, এই ডামাডোল চলছে, ইলেকশন কমিশনও নাই। ইউনূস সরকারটাও যেটা হচ্ছে যে মানুষ অনেক ক্ষেত্রে ইলেকশনের আর্স ফিল করছে কিন্তু কোনো ফাংশন নাই, তখন কি অবস্থাটা দাঁড়াইতো। সো অনেক জায়গায় আমাদের আক্ষেপের জায়গাটা সেটা ট্রু, যেমন অনেক জায়গায় সন্তাপক কিন্তু অনেক চমৎকার কিছু পয়েন্ট রেইজ করেছে যেটা বাংলাদেশের জন্য ভাবাটাও খুব বেশি মাত্রায় জরুরি, কারণ যে জায়গায় ছিল। কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন, যে এই সংস্কারের প্রক্রিয়া, ইলেকশনের প্রক্রিয়া, তারপর পাওয়ার এই হ্যান্ডওভারের যে জায়গাগুলা, এই জায়গাগুলা না আমার কাছে মনে হয় যে একই সাথে সবকিছু চলতে পারে, হয়তো বা একেবারেই তো সবকিছু চেঞ্জ হবে না। যেমন ধরেন প্রত্যেকটা রাজনৈতিক দলেরও তো অনেক দোষ আছে, ধরেন যে অনেকেই পুরাপুরি হয়তো বা পিপল সেন্ট্রিক হইতে পারে নাই, অনেকেই ইন্টারনালি ডিসিপ্লিন যেভাবে ঠিক করার সেটা করতে পারে নাই, দেন কেউ ইমোশন বিক্রি করতেছে, কেউ ইন্টারনালি কারো চাঁদাবাজি কোনো কিছু বন্ধ করতে পারতেছে না, বা কেউ নয়া বন্দোবস্তের কথা বলে অনেক আশা দিয়ে কিন্তু বেলুনটা এত জোরেই ফোলানো হয়েছে, এত বেশি ফুলে গেছে যে আলটিমেটলি সেটা ফুটা হয়ে ফিউজ হয়ে গেছে। সো এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হতাশার জায়গাটা আছে, কিন্তু আমি এখনো বিশ্বাস করি বর্তমানে যে অবস্থাটা আছে, এই রাজনৈতিক দলগুলা আদতে আর যাই হোক বর্তমানে তারাও কিন্তু একটা বেটার বাংলাদেশ চায় প্রত্যেকে। যেমন সামান্তা আপু অবশ্যই বাংলাদেশ একটা বেটার বাংলাদেশ চায়, অপূর্ব জাহাঙ্গীর ভাইরাও একটা বাংলাদেশ চায়, আমরাও একটা বেটার বাংলাদেশ চাই। আমি জাস্ট এই জায়গায় কনক্লুশনটা টানি, তাদের ইন্টেনশন নিয়ে আমার এই মুহূর্তে কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেটা দেখি তাদের ক্যাপাসিটি বিল্ডিং এ আরো অনেক কাজ করার দরকার আছে, তা না হলে দেখা যাবে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন ঘটবে সেটা তো আসলে সবার উপর দিয়ে যাবে। আচ্ছা, আমি একটু অপূর্বর কাছে আসি। অপূর্ব, আপনি নিজেও জানেন যে তথ্য উপদেষ্টা হাফিজ আলম একটি কথা বলেছেন, তিনি বলেছেন নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে আছে, সবাই কোট করছে, সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে। এরকম একটা সংঘাতের আশঙ্কা সরকার যেহেতু করছে, তাহলে এটা মোকাবেলার জন্য সরকারের প্রস্তুতি কতটুকু? দেখেন, উনি যে বক্তব্যটা দিয়েছে এটা কিন্তু উনি মানে বাংলাদেশের হিস্ট্রি দেখেই বলেছে। নির্বাচনের সময় তো বহুত মানে ইনার পার্টি কনফ্লিক্টও তো প্রচুর হয়, তাই না? এবং এটা ব্যাটল করার জন্য অবভিয়াসলি দেখেন আইন শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে অনেকটুকু সজাগ হয়েছে, আর্মি আছে, বিজেপি আছে এখন, সো যথেষ্ট পরিমাণ না হচ্ছে। আমি বলবো না যে এখনো পর্যন্ত পুরো জিনিসটা পারফেক্ট। অবভিয়াসলি আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কি অবস্থায় আসলে এই বাহিনীগুলোকে পেয়েছি। 1.5 বছর মাত্র হলো, পুরোপুরি 1.5 বছর আসলে ঠিক মতো হয়নি, কিন্তু তার থেকে আমি বলবো অনেক বেটার। যতটুক ক্যাপাসিটি ছিল তার চেয়ে অনেক বেশি এখন অ্যাক্টিভ আছে আইন শৃঙ্খলা বাহিনীগুলো। অবভিয়াসলি ঘটনা ঘটবে না তা না, কিছু কনফ্লিক্ট হবে, কিছুই হবে, কিন্তু সেটা ডিফেন্ড করার জন্য আমার মনে হয় সরকার যথেষ্ট পরিমাণ প্রস্তুত।
প্রস্তুত মনে করছেন আপনি। সামান্তা শারমিন, আমি আপনার কাছে আসি যে আপনি কি মনে করেন যে আসলে সরকারের প্রস্তুতি যথেষ্ট আগামীতে যে সংঘাতের যে আশঙ্কা আছে সেটা মোকাবেলার জন্য? এই প্রশ্নটা রাখছে। এবং পাশাপাশি আরেকটি কথা আমি জানতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের সাথে যে জামায়াত ইসলামের যে একটা দূরত্ব এখন আমরা দেখতে পাচ্ছি, এই দূরত্বটাকে একটু খুলে বলবেন যে আসলে কোনো কারণ আছে কিনা, যে বিশেষ কোনো কারণ আছে কিনা এই দূরত্বের? ধন্যবাদ আপা। আমার কাছে মনে হয় না যে সরকার কোনোভাবেই প্রস্তুত। আমি কয়েকটা ভাগে বলি। এক হচ্ছে প্রতিষ্ঠান, দুই হচ্ছে তার ইন্টারনাল যে ইন্টেনশন, আর তিন হচ্ছে জনগণের এই মুহূর্তের জনগণকে রেডি করা। ইন্টেনশনের জায়গায় আমি প্রতিষ্ঠানগুলো আসি, প্রতিষ্ঠানগুলো রিফর্ম হয় না, এক কথায় শেষ। প্রতিষ্ঠানগুলো একটা প্রতিষ্ঠানও রিফর্ম হয় নাই, এবং পুরো ঐকমত্য কমিশন কাজ করছে শুধুমাত্র সংবিধান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনার কিয়দংশ, নাথিং এলস, নাথিং এলস। আমরা উই উইটনেস দ্য হরফাইং সিচুয়েশন অফ কনসেনসাস কমিশন উইথ আওয়ার ওন আইজ। এবং এই কনসেনসাস কমিশনে অন্য কোনো কিছু নিয়ে আলাপ করলে বাংলাদেশের মানুষ কিচ্ছু বলতো না, কিচ্ছু বলতো না। এবং স্বাস্থ্য সংস্কার নিয়ে আলাপ করতে বসলে আপনি যত বছর আলাপ করতেন, এবং যদি এই কনসেনসাস কমিশনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র সাথে না নিয়ে যদি শ্রেণী পেশা ভেদে জনগণ যেভাবে গণঅভ্যুত্থানে নেমে এসছে তাদেরকে সাথে নিয়ে আলাপ করতেন, তাহলে এই কনসেনসাস কমিশন কত বছর আলাপ করতো, কেউ কিছু বলতো না। আলাপটা তখনই এসছে যখন 72 ঘন্টার মধ্যে নির্বাচনের আলাপের দিকে নিয়ে গেছে বাংলাদেশকে 5 আগস্টের পরে। আলাপটা তখনই এসছে যখন শুধুমাত্র সংবিধান সংস্কার এবং হচ্ছে শুধুমাত্র নির্বাচন সংস্কারের নির্বাচন ব্যবস্থা সংস্কারের কিয়দংশ নিয়ে আলাপ হচ্ছে। তার মানে হচ্ছে এটা পরিষ্কারভাবে পাওয়ার ভাগাভাগির একটা, শক্তি সামর্থ্য ভাগাভাগির একটা লড়াই। এইটা দেখে বাংলাদেশের মানুষ বিরক্ত হয়ে গেছে। এইটার জন্য আমি বলবো যে এখানে পুরোটাই আমি বলবো যে ব্যবস্থা সংস্কারের বা প্রতিষ্ঠান সংস্কারের কোনো উদ্যোগ এই কনসেনসাস কমিশন থেকে শুরু করে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ছিল না। সরকার নিল না কেন তাহলে? আমার কাছে যেমন হয় এটা আমি আসছি, আমার মনে হয় এই যে ইন্টেনশনের জায়গাটা আসি। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে দেখতে হবে একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, বাট বিপ্লবী সরকার না হয়ে এটা একটা কনসেনসাসের ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার উইথ এ রেভলিউশনারি ক্যারেক্টার। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এইটা একটা রেভলিউশনারি ক্যারেক্টারে যাওয়ার কথা ছিল। যে আমরা কনসেনসাসে আসছি, ছাত্ররা করে নাই, ছাত্ররা মানে সরকার গঠন করতে পারতো, করে নাই। যেটা বারবার বলা হয় যে আপনারা এত সময় পাইছেন, করেন নাই কেন? কিন্তু আমার কথা হচ্ছে যে এইটা করা হয় নাই, তার মানে কি যে রেভলিউশনটা কি আপনার দরকার নাকি দরকার না? সাংবিধানিক রেভলিউশন, বিপ্লব, যদি আমরা বিপ্লব এবং গণঅভ্যুত্থান বিপ্লব হয়েছে কিনা নাকি হয়নি সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। যারা আসলে তাত্ত্বিক জায়গায় যদি আমরা না যাই, হ্যাঁ, যদি আমরা গণঅভ্যুত্থানের যে প্রাপ্তি সেই জায়গা থেকেও যদি আমরা কথা বলি, একদম পরিষ্কারভাবে বলি, আমার বাংলাদেশে এখন যদি ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ দরকার, তাহলে ন্যূনতম আপনার সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চেঞ্জ করে ফেলতে হবে। আপনার যা কিছু আপনার সরকারের রাষ্ট্রের আছে এগুলো চেঞ্জ করে ফেলতে হবে। আপনি ন্যূনতম, ভাই আমি বলি আপনার আমার বাংলাদেশে একটা মা যে তার সুচিকিৎসা পায় না, গর্ভকালীন সুচিকিৎসা পায় না, এটাও তো আমার রাষ্ট্রের দোষ। তাহলে এগুলা, হ্যাঁ, এটা চলমান প্রক্রিয়া, কিন্তু চলমান করার জন্য আপনার ভিতটা কি? এখন সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এই যে বিপ্লব কোনটাকে বলতেছে, আপনার যখন এই যে প্রশাসনিক সংস্কার, আপনি যখন প্রতিষ্ঠানগুলো সংস্কার করবেন, এইটাই বিপ্লবী ফরম্যাটে চলে যাবে, কারণ এটা করতে দিচ্ছে না কেউ। এখন দেখছেন না, এটা করতে দিচ্ছে না কেউ। তাহলে এখন সংস্কারটা আসলে দরকার ছিল যে ইন্টারিম গভর্নমেন্ট উইথ রেভলিউশনারি ইন্টেনশন। এখন রেভলিউশনারি ইন্টেনশন তার আসলে নাই। ইন্টেনশনের জায়গায় আমি মনে করি যে তারা যত তাড়াতাড়ি সম্ভব, এটা সবার কথায় পরিষ্কার, বারবার ধর্ম উপদেষ্টাও সেদিন বলেছেন যে আমরা এক মুহূর্ত থাকতে চাই না এখানে। কিন্তু আমি মানুষের জন্য এতদিন পরে কাজ করার সুযোগ পেয়েছি, হাসিনার আমলে কোনো কিছুই বলতে পারিনি, এখন কাজ করার সুযোগ পাচ্ছি, এটা আরো আপলিফটিং হওয়ার কথা না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিলাক্টেন্সি। এইটা এখানে ইন্টেনশনের ঘাটতি আছে, বরঞ্চ এইটা শুধুমাত্র একটা তত্ত্বাবধায়কের রূপে এটা বিভিন্ন জায়গায় আসছেও যে তত্ত্বাবধায়কের রূপে আসতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে, এইটাকে ওই দিকেই আসলে ধাবিত করা হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের ভোটার এন্ড দ্য সিভিলিয়ান রিফর্ম, এইটা ঘটে নাই আসলে। যেমন ধরেন যে আমাদের ভোটাররা আসলে কিভাবে ভোটকে কল্পনা করেন, এইটার পিছনে শুধুমাত্র মানে কোনো একটা স্টেক হোল্ডার এটার বিষয়ে ভালো ভূমিকা নিতে পারবে না, সব স্টেক হোল্ডারকে নিতে হবে, রাজনৈতিক দল, গভর্নমেন্ট
এবং হচ্ছে রাষ্ট্রের যত প্রতিষ্ঠান আছে তাদেরকে ভোটের ব্যাপারে টাকা দিয়ে যে ভোট কেনা যায় এই জিনিসটা বন্ধ করতে হবে এবং শোডাউন ঠিক আছে, আমরা আসবো এই জায়গাটায়, শুধু টাকা দিয়ে না, আরো অনেকভাবেই ভোট কেনা যায়, সেই আলোটা আমরা ফিরবো। তবে তার আগে একটা বিরতি নিচ্ছি, দর্শক সাথেই থাকুন। আমার মনে হয় অপূর্ব জাহাঙ্গীর, এবার একটু আপনার কাছে আসি, কারণ সামান্তা শারমিন যে কথাগুলো বলেছেন সেই জায়গা থেকে আমি আপনার কাছে শুনতে চাই যে প্রথমত ইসি নিয়ে একটা কথা বলেছেন তিনি, সরকার কতটুকু আসলে গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলোর যে অভিযোগ আছে, এমনকি সংস্কার কমিশন হয়েছে, সেই সংস্কার কমিশনে যা আলোচনা হয়েছে সেখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনাই হয়নি, স্বাস্থ্য, শিক্ষা, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়নি। আপনার মন্তব্য শুনি। প্রথমত আমি সামান্তার সাথে একটা জায়গায় খুব বড়ভাবে ডিসএগ্রি করবো। পলিসিগত চেঞ্জ যে হয়নি তা কিন্তু না, এটা প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজে আছে, আমরা যদি এখনই ঢুকি কয়েক মাস আগেই দেখতে পারবেন রীতিমতো পোস্ট দিয়ে দিয়ে বলা হয়েছে যে কী কী সংস্কার করা হয়েছে, এবং ইভেন আপনার ইউরোপিয়ান ইউনিয়ন এমবেসিও কিন্তু এটা নিয়ে একটা টকও করেছে যে কী কী সংস্কার করা হয়েছে এটার জন্য। সো আমি এখানে কোনো রকম ইনস্টিটিউশনাল সংস্কার যেটা আপনি গর্ব নিয়ে বলতে পারেন, এরকম একটু কয়েকটা বলবেন আমাদের। অনেকগুলা, সো আমি এটার জন্য স্পেসিফিক্সে যাব না, আমি একদমই মানে আমি আপনাকে একটু হেল্প করে দেই এই ক্ষেত্রে। যেমন লিগ্যাল ব্যাকগ্রাউন্ড থেকেই বাংলাদেশে এমন অনেক সংস্কার হয়েছে যেটা অনেক বছর যাবত অনেক কিছু হয় নাই। সুপ্রিম কোর্টের সচিবালয় হয়েছে, তারপরে এমন অনেক ওই যে দেওয়ানি আর ফৌজদারি কোর্ট যেগুলা ছিল লোকাল জায়গায় আলাদা হয়ে গেছে। তারপর দেখবেন অনেক ঐক্যমত্য কমিশনে অনেকে যতটা হতাশ, দেখবেন আর্টিকেল 70 নিয়ে কাজ হয়েছে, আর্টিকেল 70 যে এমবার্গো গুলো ছিল সেগুলো এখন আর নাই, দেশে গণভোটটা ব্যাক এসেছে। তারপর দেখবেন এই ধরনের অনেক সংস্কার হয়েছে যেটা আসলে কি না, আমার মনে হয় যেটা আসলে অপূর্ব যেটা বলছিলেন সেটা হচ্ছে অধ্যাদেশ জারি করা হয়েছে যেগুলো। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি স্পেসিফিক্সে যেতে চাই না, সংস্কার হয়েছে ইনস্টিটিউশনের যে সংস্কার, সামান্তা যেটা কথা বলছে ওটা হয়েছে। এখন কথা হচ্ছে কি, আমি দেখেন আমার দুই পাশে দুইজন ভবিষ্যৎ নেতা এবং নেত্রী বসে আছে, এবং অল ডিউ রেসপেক্ট, আমার কাছে মনে হয় ব্যাপারটা কি, অন্তর্বর্তীকালীন সরকার হয়ে গেছে হচ্ছে যত দোষ নন্দ ঘোষ। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকারকে গালি দেওয়া দরকার তখন গালি দিয়েছে, যখন প্রশংসা করা দরকার প্রশংসা করেছে। কেন কখনো কখনো বিএনপি বলেছে যে এনসিপির প্রতি ঝুঁকে যাচ্ছে সরকার, এনসিপি বলেছে বিএনপির প্রতি ঝুঁকে যাচ্ছে সরকার, এরকম আমরা দেখেছি তো। সো এইখানে না আমার কথা মনে হচ্ছে যে আমি এটাকে খুব যদি মোটা দাগে বলি, সবারই এক্সপেকটেশন অনেক বেশি ছিল, এবং এই এক্সপেকটেশন না এত কম সময়ে ফুলফিল করা সম্ভব না। এটা দ্যাট ইজ দ্য গ্রাউন্ড রিয়ালিটি। মানে প্রধান উপদেষ্টাকেও যদি জিজ্ঞেস করেন যে উনি স্যাটিসফাইড কিনা, উনি বলবে যে না উনি স্যাটিসফাইড না। মানে আমাকেও যদি পার্সোনালি জিজ্ঞেস করেন যে আমি কি সকল অন্তর্বর্তীকালীন সকল কিছু নিয়ে স্যাটিসফাইড, অবশ্যই না, আরও অনেক কিছু করা যেত, অনেক রকমের ইয়ে করা যেত। আমাদের পলিটিক্যাল স্পেকট্রাম আমাদের দেশের এবং আমাদের দেশের পলিটিক্যাল কালচার অনেক কিছু কিন্তু আমাদের অ্যালাউ করে না অনেক কিছু করতে। আমাদের পলিটিক্যাল সংস্কৃতি থেকে অনেক পলিটিক্যাল পার্টি বের হতে পারে না। আমরা কিন্তু মানে আমার কাছে মনে হয় যে আমরা মাঠে ময়দানে যেই পরিমাণ একজন আর একটা পার্টি আরেকটা পার্টিকে ইঙ্গিত করে যে কথাগুলো বলেছে, এগুলো বাদ দিয়ে যদি আমরা সবাই মিলে একটু কনসেন্ট্রেট করতাম একটা জায়গায়, তাহলে অনেক কিছু ইজিলি করা সম্ভব ছিল। সেটা স্যাডলি হয়নি, এটাই বাস্তবতা। দায়িত্ব তো সরকারের, সরকার যতটুকু সম্ভব কনভিন্স করেছেন। আপনি ঐক্যমত কমিশনের মতো এত ঐতিহাসিক একটা ব্যাপার বাংলাদেশে কখনো ঘটেছে? আমরা এত দিন ধরে এতগুলো পলিটিক্যাল পার্টিকে একটা সিভিলাইজ ডিবেটের মধ্যে দিয়ে এতগুলো চেঞ্জের মধ্যে দেখলাম, এটা নজির বাংলাদেশে কোন জায়গায় আছে? মানে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি, একটা পলিটিক্যাল পার্টি তো কখনো ঠিকঠাক মতো একটা অনুষ্ঠানে বসতেই পারে না, ঝগড়া লেগে যায়। সেখানে মাসের পর মাস ধরে বিটিভিতে লাইভে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ এসে কথা বলেছে, ডিবেট করেছে, আমরা একটা জায়গায় এসেছি। সেটা পারফেক্ট কি পারফেক্ট না? অবশ্যই পারফেক্ট না, এটা আরো অনেক কিছু হতে পারতো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এসেছি তো, নজরটা তো এসেছে। কিন্তু এই যে অভিযোগটা আসলো, তারপরও যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো যেটা আরো করা যেতে পারতো, সেই আলোচনাগুলো হয়। আমি বললাম তো, এক্সপেকটেশনস কখনোই মিট করবে না, মানে এটা সম্ভব না। আমার পার্সোনাল এক্সপেকটেশনসই মিট করছে না, আমি জামানদাকে কি বলবো? কিন্তু আমরা একটা জায়গায় এসেছি, এবং যেটা আমি মন্দের ভালো না, মানে আমরা যেই অবস্থা থেকে এই দেশকে, এই গভর্নমেন্ট এই দেশটাকে ইনহেরিট করেছে, সেই জায়গা থেকে আজকে এসে দেখেন। তো সরকারের কাজ নিয়েও কিন্তু বেশ কিছু সমালোচনা হচ্ছে। যেমন আমি একটু উল্লেখ করি, একটি বিষয় এখানে আনতে চাই, চট্টগ্রাম বন্দর, এটা তো আমরা জানি যে দেশের একটা অন্যতম লাভজনক সক্ষম প্রতিষ্ঠান। তো সম্প্রতি দেখলাম নিউ মরিন টার্মিনাল লাল দিয়ার চর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটার পেছনে আসলে যুক্তি কি? দেখেন, চট্টগ্রাম বন্দরের আরেকটা বড় ইয়ে হচ্ছে যে এটা সবচেয়ে বড় করাপশনের একটা জায়গা। এখানে প্রচুর পরিমাণ করাপশন হয়, এবং পার্টি পলিটিক্যাল অনেক মানুষ আগে নজির আছে 15 বছরে যে এটাকে একটা মোটামুটি গোল্ড মাইন বানায়, এখান থেকে যত রকম ইয়ে করা হয়েছে। দেখেন, আমাদের একটা ব্লেসিং যে আমাদের একটা পোর্ট আছে, আমাদের একটা সি অ্যাক্সেস আছে।
আমরা এখনো পর্যন্ত আমাদের স্বাধীনতার 50 বছর পরও আমরা এটাকে ঠিক মতো ইউটিলাইজ করতে পারি নাই। আমার কথা হচ্ছে বিদেশি কোম্পানি এটা কি করবে, এটা তো অপারেট করবে, এটা তো আর কিছু না, বিদেশি কোম্পানির কাছে তো বেচে দেওয়া হচ্ছে না যে দেশি একটা তোমাদের কোম্পানিকে দিলে সে দেশি কোম্পানিটা লাভ করতো সেখান থেকে। একটা বড়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, একটা বড় কোম্পানিকে দিলে কি হয়, আপনার ইন্ডাস্ট্রি আপনার ওখান থেকে অনেক কিছু শিখতে পারে। একটা সাপোজ কোট আনকোট একটা ডিপি ওয়ার্ল্ড যদি আসে, আপনি ওর যে ইন্ডাস্ট্রির যে এক্সপিরিয়েন্স, যে টেকনিক্যালিটিস ও জানে, এটা তো আমরা সহজে জানি না। So আমার কাছে হচ্ছে আমার তো শিখতে দোষ নাই। So এইখান থেকে আমরা বরং ভবিষ্যতে তখন একটা পর্যায়ে গিয়ে আমরাই করতে পারবো। So আমাকে তো এই যে আমরা এত বড় একটা ব্লেসিং পেয়েছি যে আমাদের একটা সি অ্যাক্সেস আছে, এটা প্রপার ইউটিলাইজ না করলে আপনি তো মানে বাংলাদেশে এখন ইকোনমিক চাইলে এখন ডেভেলপমেন্ট করতে কখনো, পারতো না দেশি কোনো কোম্পানি। আমি বললাম তো আমাদের তো ওই প্র্যাকটিসটাই নাই এতদিন পর্যন্ত। মানে আপনি এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে কি স্টেক হোল্ডারদের সাথে সরকার আলাপ করেছে কি? অন্তর্বর্তীকালীন রাজনৈতিক সরকার দলগুলোর সাথে? কখনো স্টেক হোল্ডার ছাড়া কোনো ডিসিশন নেয় না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। রাজনৈতিক দল আপনারা সবার সাথে কথা বলা সবার হয়েছে? সাথে, আপনি হয়তো ক্যামেরার সামনে দেখেন না, কিন্তু ব্যাক এন্ডে সব সময় কথা চলে। আচ্ছা, তার মানে এনসিপি, বিএনপি, জামাত সবাই যারা এটা যারা সম্মতি দিয়েছে। যারা প্রত্যেকে এই জায়গার স্টেক হোল্ডার, তাদের সকলের সাথে সকলের মতামত নেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে। এটা আমরা জানতাম না, জানলাম। আপনি জানানোর জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। আমি সাইদ আব্দুল্লাহ আপনার কাছে আসি। আমরা শুনছি যে বিএনপি বৃহৎ জোটের চিন্তা করছে। সেক্ষেত্রে আসলে কাদের সাথে দল মানে জোট হতে পারে, কোন কোন নতুন দল সেখানে অন্তর্ভুক্ত হতে পারে এই জোটে? রাজনীতিতে ইলেকশন যখন ঘনিয়ে আসে, জোটের কনসেপ্ট একদমই নতুন কোনো ঘটনা না, এবং বিএনপি বারবার করে বলেছে বিগত দিনগুলোতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা যুগপত ভাবে যারা শরিক হিসেবে ছিল, তাদের সাথে তো অবশ্যই জোট হওয়ার সম্ভাবনা আছে। এমনকি এর আগে সালাউদ্দিন সাহেব কিন্তু খুব ক্লিয়ারলি বলেছেন এনসিপির মতো নতুন যারা দল আছে তাদের জন্যও কিন্তু আলোচনার দ্বারটা কিন্তু সবার জন্য উন্মুক্ত আছে। মানে ব্যাপারটা এইটা না যে এই তুমি আসো তুমি আসো তুমি আসো, ব্যাপারটা এটা না, এটা তো সবার জন্যই ওপেন। কারণ একপাক্ষিক ভাবে কোনো কিছু চাইলে তো হবে না। আপনি একটা হ্যাপিলি রিলেশন চান, সেই জায়গায় তো অবশ্যই উভয় পক্ষেরই সম্মতির জায়গাটা আছে। কিন্তু বিএনপি যেটা অলরেডি তারা কিন্তু অনেকটা জায়গায় সেই ব্যাপারটা দেখিয়েছে। যেমন দেখেন ঢাকাতে ওই কয়েকটা আসন কিন্তু আছে যে আসনগুলা কিন্তু তাদের শরিকদেরকে অলরেডি তারা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে এবং তাদেরকে কিন্তু মাঠেও নামিয়ে দেওয়া হয়েছে। আমি স্পেসিফিক ভাবে বলতে পারি ঢাকা 17-তে যদি আন্দালি পার্থ সাহেবের কথা যদি বলেন, বা ঢাকা 13-তে যদি ববি হাজ্জাজের কথা বলেন, তারা কিন্তু যুগপৎ আন্দোলনের শরিক ছিল। এমনকি কোনো না কোনো আসনে হয়তোবা মাহমুদুর রহমান মান্না সাহেব থাকবেন, হয়তোবা কোনো না কোনো জায়গায় জুনায়েদ সাকি সাহেব থাকতে পারেন। তারা তো দীর্ঘ আন্দোলনে একই সাথে একই প্ল্যাটফর্মে বিএনপির সাথে আন্দোলনটা করেছে। এমনকি নতুন দল যারা আছে মানে তাদেরকেও কিন্তু বিভিন্ন জায়গায় ছাড় দেওয়ার জন্য ডোরটা কিন্তু ওপেন রেখেছে। এনসিপির সাথে কোনো জোট হচ্ছে বা গণ অধিকার পরিষদের সাথে আমরা আগে জোটের কথা শুনেছি, এবি পার্টি, তাদের সাথে গণ অধিকার পরিষদের সাথে তারাও যেহেতু যুগপৎ আন্দোলনের সাথে সবসময় ছিল, তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত কার কার সাথে হবে রাজনীতিতে একেবারে চূড়ান্ত কোনো কিছু হওয়ার আগ পর্যন্ত আমরা যেটা বলবো সেটা জাস্ট স্পেকুলেশন। সামান্তার কাছে জানতে চাইবো, আমি আসছি সামান্তার কাছে, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে একটু জানাই। দর্শক, আপনারা যারা টেলিভিশনের পর্দায় আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কাছে বিদায় নিচ্ছি। তবে আমরা ডিজিটালে থাকবো, টাইমলাইন বাংলাদেশের ফেসবুক পেজে দেখতে পাবেন এবং জিটিভির ইউটিউব চ্যানেলে আমাদের অনুষ্ঠানে দেখতে পাবেন। আরও কিছুক্ষণ আমরা কথা বলবো। সামান্তা শারমিন, আপনাদের দল এনসিপি কি, আমরা শুনছি যে কোনো জোট করবেন না, কিন্তু জোট কারোর সাথে জোট না করেই নির্বাচনের জায়গায় আছেন, নাকি আসলে জোট করার কথা ভাবছেন, নির্বাচনে জোট? আপা, আমি একটু আগেও আমি একটা মেসেজ পড়ছিলাম যে প্রতিদিন এরকম কয়েকশো মেসেজ আমার পড়তে হয়। মানুষ সারা দেশ থেকে লিখে পাঠান আমাদেরকে তারা কি চান। একটু আগেও যে মেসেজটা আমি স্ক্রল করে পড়ছিলাম, এই মেসেজটার মধ্যে লেখা আছে যে আমি কোনোভাবেই চাই না যে এনসিপি তার যে সক্রিয়তা সেটা হারাক কোনোভাবে, কোনো মানে কম্প্রোমাইজ সিচুয়েশনে গিয়ে। এখন তার আরো ব্যাখ্যা আছে, উনি কম্প্রোমাইজ সিচুয়েশন বলতে যা যা বুঝিয়েছেন, তো ওই আলাপে আর না যাই। কিন্তু এনসিপির কাছ থেকে কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টির যে সিচুয়েশন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এনসিপির ক্ষেত্রে অনেক বেশি আলাদা। তাকে একই সাথে বাংলাদেশের যতগুলো গণতান্ত্রিক লড়াইয়ের চাপ আছে এগুলো কিন্তু তাকে নিতে হচ্ছে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, এবং তার কিন্তু প্রত্যেকটা আন্দোলনকে মাথায় রেখে তার ডিসিশন মেক করতে হচ্ছে। এবং একই সাথে 24-এর যে একটা লড়াইয়ের সবচেয়ে বড় জায়গা হচ্ছে তার এই মানুষগুলার হতাশ হতে চান না, এটা কিন্তু অনেক বড় চাপ আপা। যেমন ধরেন 71-এর পরে 72-এর সংবিধান দিয়ে আমরা একবার হতাশ হলাম, তারপরে সেটাকে রিভোক করার জন্য 91 মানুষ চেষ্টা করলো, সেখান থেকে আমরা হতাশ হলাম, এটা তৃতীয়বার। আপনি তৃতীয়বার তো একটা ভুল করা যায় না, এটাকে আর তখন ভুল বলে না, তখন হচ্ছে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। তাইলে এখন এনসিপির উপরে একটা দায় আছে যে তারা যাতে কোনোভাবেই
মানে তৃতীয় একটি ভুলের দিকে জেনে শুনে এগিয়ে না যায়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রাক্তন রাজনৈতিক দলগুলো তারা তাদের সেটআপ থেকে খুব কমই কমফোর্ট জোন থেকে বেরোতে চাচ্ছেন না। কিন্তু আমরা যেটা চাই যে এই দলগুলো আসলে ওই কমফোর্ট জোন স্ট্যাবলিশমেন্ট এবং বাণিজ্য এবং ব্যবসায়ীদের কাছে না খুঁজে এবং আদার পলিটিক্যাল অ্যাক্টরসদের কাছে না খুঁজে বরঞ্চ জনতার কাছে আসুক। তাহলে এনসিপিও যেমন শক্তিশালী হবে, তারা নিজেরাও শক্তিশালী হবেন। আমি পার্সোনালি মনে করি যে নেক্সট গভর্নমেন্ট অ্যান্ড নেক্সট পার্লামেন্ট শুড বি আ কোঅপারেটিভ পার্লামেন্ট। না হলে আপনি এটাকে ওয়ার্ক করাইতে পারবেন না। কারণ যেটা হয় বাংলাদেশে যে আপনি একটা উন্নয়ন কার্যক্রম করবেন, একটা আপনি পরিবর্তন করবেন, চেঞ্জেস আনবেন, সেটা পরের টার্মে আপনার অপোজিশন পার্টি এসে পুরোটাই যদি রিভোক করে, এটা আসলে কোনো দিকে যায় না। বাংলাদেশটা একটা স্থবির অবস্থানে আছে। আচ্ছা, এখন আপনারা একদিকে বলছেন যে নির্বাচন নিরপেক্ষ হবে না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলছেন, সেক্ষেত্রে আপনাদের এর আগেও আমরা শুনেছি যে ইলেকশন কমিশন নিয়ে যদি পরিবর্তন না হয় নির্বাচনে যাব না, এরকম কথা আমরা শুনেছিলাম। এখন আপনাদের পজিশন কি? বা শাপলা না দিলে, প্রতীক শাপলা না পেলে নির্বাচনে যাব না, এখন অবস্থান কি আপনাদের আসলে মানে ইলেকশন নিয়ে? আমার খুবই খারাপ লেগেছে একটা বিষয় যে শাপলাকে কেন্দ্র করে একটা বিষয় দাঁড়া করানো হয়েছে, ওই যে যেটা আমাদেরকে বাচ্চা কাচ্চাদের দল এরকম একটা ন্যারেটিভ ছাড়া হয়েছে। আপনি আপনার শোতে আমাদের অনেককে নিয়ে এসছেন, আপনি আমাদের কথাবার্তা, আমাদের যে সমস্ত কিছু, আমাদের সবকিছু আপনি দেখেছেন, জানেন। আমি হলফ করে বলতে পারি বাংলাদেশের অনেক বড় পুরাতন রাজনৈতিক দল এবং তাদের রাজনৈতিক কর্মীদের চেয়ে আমাদের কর্মীরা, আমাদের নেতারা অনেক বেশি সহনশীল এবং অনেক বেশি কথাবার্তা এবং তার রাজনৈতিক প্রজ্ঞার জায়গা থেকে এগিয়ে আছে। কিন্তু আমরা রাজনীতি বলতে সেটাই বুঝি যে একটু বয়স্ক, চুলদাড়ি পাকা থাকবে এবং একটা প্রভাবশালী ফ্যামিলি থেকে আসবে, তাদেরকে আমরা বুঝি। এখন শাপলার জায়গা থেকে এটাকে দেখানো হয়েছে যে আমরা এক ধরনের মানে স্ট্যাগনেন্ট পজিশনে আমরা গিয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ইসির কোনো বৈধতাই নেই। এটা একটা অসংস্কারকৃত, একটি অবৈধ এবং একটা ফ্যাসিস্ট ইসি। এবং এই ইসির একটা সুষ্ঠু নির্বাচনে যাওয়ার মতো কোনো ধরনের ক্রাইটেরিয়া তারা মিট করে না। যদি মিট করে আমরা এই এক্সপ্লেনেশনগুলো শুনতে চাই। কিন্তু তাদের এখানে সিএসসি যেভাবে কথা বলেন, অন্যান্য কমিশনের যেভাবে কথা বলেন, এটা তারা স্বেচ্ছাচারিতা এবং স্বৈরাচারিতাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছেন। এবং এমন অবস্থা আমরা দেখেছি, তারা বলছেন যে আমরা কোনো যুক্তিতর্ক করতে পারবো না। মানে আপনি গণঅভ্যুত্থান পরের বাংলাদেশে তো আপনি একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্রীড়ানকের কাছ থেকে আপনি এটা শুনতে চান না যে আমরা কোনো যুক্তিতর্ক দিতে পারবো না। আপনাকে যদি আপনার তর্ক যুক্তি না থাকে, ইউ শুড রিজাইন। সো এখন পরিস্থিতিটা কি? আপনাদের পজিশন কি? যদি আপনারা শাপলা প্রতীক না পান তাহলে আপনারা কি করবেন? দেখেন, এটার বার্ডেন অফ প্রুফ হচ্ছে ইলেকশন কমিশনের কাছে। ইলেকশন কমিশন কোনো ধরনের আইনি সাংবিধানিক ব্যাখ্যা দিতে পারে নাই, এটা দায় তাদের। তারা, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আইনি এবং সাংবিধানিক ব্যাখ্যা পাওয়া মাত্রই আমরা অন্য প্রতীকের দিকে মুভ করব। ওকে, ব্যাখ্যা পাওয়ার আগ পর্যন্ত মুভ করব, আমরা অনড় থাকবো। কিন্তু এমনিতে ভেবেছেন যে অন্য কোনো প্রতীক হলে কি ধরনের প্রতীকে যেতে পারেন? ভাবার সুযোগ আসেনি। আমরা আশা করি যে তারা যদি সাংবিধানিক ব্যাখ্যা দিতে পারেন, ওই সময়টুকুতে আমরা নতুন প্রতীকও চিন্তা করতে পারবো। আসবো, আবারও আসবো আপনার কাছে। অপূর্ব জাহাঙ্গীর, আপনি শুনলেন সামান্তা শারমিন বললেন ইসিকে ফ্যাসিস্ট ইসি বললেন। ইসি তো আর মানে আকাশ থেকে টুপ করে এসে কাজ করবে না, ইসির সাথে আপনাদের পরামর্শ থাকবে, সেভাবেই কাজ করবে ইসি নিশ্চয়ই। আবার পাশাপাশি আমরা দেখলাম যে জামাতের নেতা নায়েবে আমির সৈয়দ আব্দুল আহমদ তাহের, তিনি বলেছেন প্রধান উপদেষ্টাকে যে নির্বাচন যদি সুষ্ঠু না হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন, তাহলে সেটা যেন বাতিল করা হয়, এরকম ঘোষণা চাইছেন। এখনও নির্বাচন নিয়ে সংশয় যায়নি, নির্বাচন অনুষ্ঠান একেবারে তফসিল ঘোষণা হয়নি, কিন্তু এখনই নির্বাচন বাতিলের, সুষ্ঠু না হলে বাতিলের ঘোষণা চাইছেন। ব্যাপারটা খুবই একেবারেই স্বাভাবিক না। তো আপনারা তো একটা ঐতিহাসিক নির্বাচন দিতে চাইছেন, তো এত অভিযোগের মধ্যে, আগেই এত নেগেটিভ একটা ভাইবের মধ্যে কিভাবে সেটা সম্ভব হবে? দেখেন, নেগেটিভ ভাইব যদি মানে থাকতোই, তাহলে জামাত ইসলামী তো তাদের প্রার্থীদের প্রচারণা এভাবে শুরু করতো না, যদি ইলেকশন নিয়ে ডাউট থাকতো। আমি আমরা দেখেন, ইলেকশন কমিশন ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি। সরকার এখানে কোনো রকমের হস্তক্ষেপ করতে পারে না। আমরা 15 বছর ধরে একটা প্র্যাকটিস দেখেছি, কিন্তু ল ইজ, ইলেকশন কমিশন ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি। অনেক রকমের আপনাদের কমপ্লেইন থাকতেই পারে। সামান্তা বললো যে, যেমন আমি পার্সোনালি মনে করি, আমার একদমই ব্যক্তিগত ওপিনিয়ন, শাপলা দিলে কোনো সমস্যা নেই। ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্ট বডি হলেও
এক ধরনের সম্পর্ক তো থাকেই সরকারের সাথে, না, যেমন এটাই তফসিল হচ্ছে কখন ঘোষণা করা হবে এগুলো তো নিশ্চয়ই সরকার আলোচনা করে এই জিনিসগুলো আসবে। সেই পর্যন্তই। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমরা প্রায় বিভিন্ন কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে সেই পরামর্শগুলো তো সরকারের কাছে এগেন মানে সরকার সেখানে শুধু মানে আমি বলবো কি মানে ইলেকশন কমিশনের আমি পার্থক্যটা একটা উদাহরণ দিয়ে বুঝাই। সাপোজ ধরেন যে হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে থাকে যে হচ্ছে বিউরোক্রেসি কোনো দলীয়, ধরেন সরকার খুব ফেয়ারভাবে একটা রিসাফল করলো, ইলেকশন কমিশন কিন্তু চাইলে এটা বদলে দিতে পারে। যখন তফসিল ঘোষণা হবে তখন পুরো জিনিসটাই কিন্তু ইলেকশন কমিশনের উপর। আমার কথা হচ্ছে যে এখানে সামান্থা যেটা বলতেছে, হ্যাঁ ওনার জায়গা থেকে ওনার যুক্তি আছে। শাপলা নিয়ে স্পেশালি মার্কাটা নিয়ে আমরা অনেক দিন ধরে ডিবেট করছি, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটার একদমই প্রয়োজন নেই। এটা নিয়ে যথেষ্ট আলাপ আলোচনা হয়েছে, এটার একটা সেটেলমেন্ট আমাদের আসা উচিত। এবং অনেকেই আপনার কি মনে হয় যে ইসি দিয়ে দেওয়া উচিত ছিল এটা? আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে দিয়ে দেওয়া উচিত ছিল, বাট এটা আমার ব্যক্তিগত মতামত, ওনারা ভালো জানবেন যে কেন দিচ্ছেন না। কিন্তু আমার কথা হচ্ছে যে এই পলিটিক্যালি কিন্তু আমাদের এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে যে এই ইলেকশন কমিশনকে দিয়ে আমরা কিভাবে ইলেকশনটা ইয়ে করবো। দেখেন এই ইলেকশনটা যদি মানে খারাপের দিকে যায়, এটা বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টির জন্যই ভালো হবে না, মানে সেটা এনসিপি হোক, বিএনপি হোক, জামাত হোক। সো আমাদেরকে এইখানেও মানে ইট মাইট বি ভেরি মানে কোট আনকোট গভর্নমেন্ট ওয়ে টু সে দিস, বাট এখানেও আমাদের একটা পলিটিক্যাল কনসেনসাসে আসতে হবে যে আমরা যাতে একটা ফেয়ার ইলেকশন করতে পারি। আচ্ছা, সাইদ আব্দুল্লাহ, আপনার মন্তব্য শুনি, বিশেষ করে এই বক্তব্যের প্রেক্ষিতে, এই দাবির প্রেক্ষিতে যে নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে বাতিল করতে হবে, এরকম একটা ঘোষণা চাইছে জামাত ইসলামের পক্ষ থেকে। আপনি কিভাবে দেখছেন? নির্বাচন কোন জায়গায় সুষ্ঠু না হলে তার স্পেসিফিক ফোরাম আছে, সেটা নতুন করে তৈরি করার দরকার নাই, ঐতিহাসিকভাবেই আছে। নির্বাচনী ওই আদালত যেটা আছে, তারপরে ওইটা আবার আপিল আদালত আছে, এবং তারপরে এটা ডেফিনেটলি প্রত্যেকটা ফোরামেই চলে আসে, হাইকোর্টেও চলে আসতে পারে। সো এই প্রসেসটা যাতে ঠিকমতো রান করে, কারণ এমন হতে পারে যে কোনো একটা এলাকায় সংঘর্ষ হইলো, কোনো একটা এলাকায় ভোট ঠিকমতো কাস্ট হলো না, কোনো একটা এলাকায় ঝামেলা হলো, তার জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল যেগুলো আছে তারা ঠিকমতো ফাংশন করবে। এটা তো নতুন করে মানে ধরেন ভুরুঙ্গামারির একটা জায়গায় একটা আসনে ইলেকশনে যদি কোনো ঘাটতি হয়, সেটা আমরা চাই না, যে আমরা চাই যে একেবারে কে জিতবে না জিতবে ভাই সেটা পরের হিসাব। বিএনপি জিতুক, এনসিপি জিতুক, জামাত জিতুক, নাগরিক ঐক্য জিতুক, গণ অধিকার পরিষদ জিতুক, মানে খেলাফতে মজলিস জিতুক, হেফাজতে ইসলাম জিতুক, হু এভার ইট ইজ, জাস্ট ইলেকশনটা যাতে ফেয়ার হয়। কিন্তু এই জায়গায় ধরেন যে কোনো একটা জায়গায় অনাকাঙ্ক্ষিত কোনো সংঘর্ষ হইলো, ওইটাকে রিভিউ করার জন্য যৌক্তিক ফোরামটা অ্যাজ ইট ইজ আছে। দুইটা প্রশ্ন উত্তর সামান্তা আপা যে জায়গায় বলেছিল, ওই দুইটা জায়গায় আমার মনে হয় যে একটু রেলেভেন্ট, ওইটা একটু টান দিয়ে বলতেই হবে। উনি একটা ক্রিটিসিজমের জায়গায় বলেছিলেন যে কোনো রাজনৈতিক দল থেকে বলা হচ্ছে যে এই সরকারকে তত্ত্বাবধায়ক মোডে যাওয়া উচিত, এবং এটা মনে হইলো যে উনি ব্যাপারটাকে ভালো মতো নেন নাই। কিন্তু একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য এই গভর্নমেন্টকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের মোডে যেতেই হবে। তা না হইলে যদি এমন হয়, তফসিল যেদিন ঘোষণা করা হইলো, এখনো এই সরকারের ভেতর ধরেন যে 2-3 জন এমন থাকতে পারে যারা নেক্সট ইলেকশনে পার্টিসিপেট করবে, দেখা গেল এই টাইমে বসে থেকে গভর্নমেন্টের বিভিন্ন ফান্ড বা গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট নিয়ে তার এলাকায় যে কাজটা করবে, সে তো অটোমেটিক তার আরেকজন কম্পিটিটরের চেয়ে এগিয়ে থাকবে, এবং উইথ পাবলিক মানি এই এক্সট্রা বেনিফিট তো সে পাইতে পারে না। এই কারণে এই সরকারটা যদি তত্ত্বাবধায়ক মোডে চলে যায়, তার মিনিংটা হইল এমন কোনো ব্যক্তির থাকা উচিত না যারা নেক্সট ইলেকশনে পার্টিসিপেট করবে। এটা তো খুব লেজিট একটা চাওয়া, বরং এটা না হইলে তো ইলেকশন ফেয়ারনেস নিয়ে প্রশ্ন উঠতে পারে। এবং আরেকটা ব্যাপার দেখেন, এখন ইলেকশন কমিশন, আমি বলছি যে ইলেকশন কমিশন অনেক জায়গায় ব্যাখ্যাটা ঠিকমতো দিতে পারে নাই। মানে একটা জায়গায় আমার কাছে মনে হয়েছিল ইলেকশন কমিশন ক্লিয়ারলি বলছে যে ওই যে শাপলা প্রতীক কেন দিবেন এটার ব্যাখ্যা দিব না। এই আচরণটা আমারও পছন্দ হয় নাই। যদি না যৌক্তিক কারণে যদি না হয়, সেই ব্যাখ্যাটা তাদের দেওয়া উচিত ছিল। এটা অবশ্যই সমালোচনাযোগ্য। তবে একই সাথে ইলেকশন কমিশনকে সমালোচনা করার ক্ষেত্রে আমরা যদি এই ভাষায় চলে যাই যে ফ্যাসিস্ট অমুক তমুক, মানে হাসিনার মধ্যে একেবারে ইলেকশন কমিশন খারাপ হয়ে গেছে, ব্যাপারটা বোধহয় এইরকম না। এটাই যদি হয়তো, খেয়াল করে দেখেন ইলেকশন কমিশন এখন জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে জন্য তারা ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে, অমুক হয়ে যাচ্ছে, তমুক হয়ে যাচ্ছে। কিন্তু এই ইলেকশন কমিশন যখন ছিল এবং বিভিন্ন জায়গায় লোকাল গভর্নমেন্টের ইলেকশন একবার না দুইবার না বারবার করে অনেক জায়গাতে চাওয়া হয়েছে, সেটা এনসিপির পক্ষ থেকেও কিন্তু অনেক জায়গায় চাওয়া হয়েছে। তার মানে কি, যে একটা ন্যাশনাল ইলেকশন যখন আয়োজিত দেশে হইতে চায় তখন এটা খুব খারাপ, কিন্তু দেশে অন্যান্য ইলেকশন যদি হইতে চায়, লোকাল গভর্নমেন্ট ইলেকশনের কথা বারংবার করে বলা হয়েছে, তার মানে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইলে ব্যাপারটা কি খুব ভালো হইতে পারতো? তার মানে এই প্রত্যেকটা জায়গাতেই না আমাদের ব্যক্তিগত সমালোচনারও জায়গাটা আছে। এই জন্য আমি মনে করি ইলেকশন কমিশনের অনেক গাফিলতির জায়গাটা আছে এখনো, সেই জায়গাগুলো ক্লিয়ার করা উচিত। যেমন এনসিপির এই যে ঝামেলাটা,
তারা যদি শাপলা পায় দিয়ে দেওয়া উচিত, আর যদি না হয় একেবারে যৌক্তিক যেটা ব্যাখ্যা, মানে ওই যে ঢাক ঢাক গুড় করা যাবে না, কারণ এতে কনফিউশন থাকে, এটা না করে সমাধানের দিকে আগানো উচিত। কারণ তখন আরেকটা প্রশ্ন এরাইজ করতেই পারে, নাগরিক ঐক্য, ওই যে মান্না ভাইদের দল, তারাও তো শাপলা প্রথমে চেয়েছিল, তাহলে আগে যে এসেছিল তাদের রাইটটা বেশি এরাইজ করে নাকি পরে চাইলে রাইটটা এরাইজ করে? এই ব্যাখ্যা বা এই জবাব কিন্তু আমি দিচ্ছি না, জাস্ট আমি প্রশ্নটা বলছি। আচ্ছা, ইলেকশন কমিশন যে আরপিও সংশোধনটা করলো যে কোনো দলের সদস্য না হলে ওই দলের নির্বাচনে প্রতীক ব্যবহার করতে পারবে না, যেটা বিএনপি আবার আপত্তি জানিয়েছে, আপনি এটা কিভাবে দেখছেন যে দলগুলোর সাথে আলোচনা না করে কেন তারা এই আরপিওটা? আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় আগের যে বিধানটা ছিল সেই বিধানটা আগে বলি, যে নির্বাচনী জোটে যদি কেউ যায়, যাওয়ার পরে অ্যাজ পার ইলেকশন কমিশনের ল সেই অনুসারে ওই যে দলগুলো আছে তারা একটা জোটের প্রতীক তারা ইচ্ছা করলে নিতেও পারতো, অথবা তাদের প্রতীকেও ইলেকশন করতে পারতো। যেমন ধরেন জামাতে ইসলামী অতীতে জোট করেছে, কিন্তু তারা কিন্তু ওই 2018 সালে ধানের শীষ নিয়ে ইলেকশন করেছে, কারণ ওই টাইমে নিবন্ধন ইস্যু ছিল। কিন্তু 2001-এর কথা বলেন বা 8-এর কথা বলেন, তারা কিন্তু দাঁড়িপাল্লা নিয়ে ইলেকশন করেছে। আবার অনেক সময় যুক্ত ফ্রন্টের ইলেকশনের কথা যদি বলেন, সেই 1954 সালের ওই টাইমে যেটা হয়েছে, নৌকা প্রতীক নিয়ে কিন্তু অন্যান্য দলও ইলেকশন করেছে। তার মানে ওই ব্যাপারটা বাধ্যতামূলক কোনো রুল ছিল না, মানে জোট করছে তারা একটা বড় দলের জিনিস নিতেও পারতো, নাও নিতে পারতো। কিন্তু বর্তমানে আরপিও সংশোধন করে এখন যেটা করা হয়েছে যে অবশ্যই অন্য দল, যেমন ধরেন যে কোনো একটা দল, জনতা পার্টি বা কোনো একটা দল, তাদের কি করতে হবে, তাদের নিজস্ব গাড়ির প্রতীক যেটা আছে, এই যে গরুর গাড়ি, ওই প্রতীক নিয়ে ইলেকশন করতে হবে। কিন্তু এই জায়গায় সমস্যাটা যেটা হইতে পারে, দেখেন একজন মানুষ, তারা তো জোটটা করছে, করার পরে এই অপশনটা তাদের হাতেই থাকাটা উচিত। তারা তো জোট করছে, নিশ্চয়ই তাদের কোনো হিসাব কিতাব মিলিয়েই তাদের যদি ওই অপশনটা আগের মতো থাকে যে ইচ্ছা করলে তারা ওই জোটের প্রতীক নিবে অথবা তারা নিজস্ব প্রতীক নিয়ে ইলেকশন করবে, সেই জিনিসটা হওয়া উচিত ছিল। এবং আরেকটা ব্যাপার যেটা আপনি মেনশন করেন নাই, কিন্তু আমার মনে হয় যে এই ব্যাপারটাও ভেবে দেখাটা জরুরি, পোস্টারিং এর ব্যাপারে ইলেকশন কমিশন কিন্তু ওই আরপিওতে এটাও উল্লেখ করেছে যে এবার কোনো পোস্টার থাকবে না, কোনো কিছু থাকবে না। এটাই যদি হয় তাহলে আরেকটা ব্যাপারও মাথায় রাখাটা খুব বেশি মাত্রায় জরুরি। আমাদের বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা যদি বিবেচনা করি, ভোটারদের মনস্তত্ত্ব যদি বিবেচনা করি, এবং আমাদের প্রত্যেকটা এলাকা কি ইকুয়ালি ডিজিটালাইজড হয়ে গেছে কিনা, যদি না হয়, কারণ আমার পাবনার একেবারে কোর একটা গ্রামীণ অঞ্চল, যে জায়গায় ইলেকশনের ভাইব মানে কিছু পোস্টার থাকবে, সবকিছু থাকবে। ধরেন যে ঢাকা কেন্দ্রিক এই জায়গায় ইলেকশন করতে হলে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মগুলো দিয়ে মানুষের কাছে আপনি রিচ করতে পারছেন, কিন্তু এমন অনেক জায়গা আছে একেবারে খেটে খাওয়া মানুষ, ধরেন যে তাঁতি, জেলে, কৃষক, মজুর, তারা আছে, তাদের কাছে তো আপনি ডিজিটাল মাধ্যমে রিচ করতে পারবেন না, শুধু একটা প্ল্যাকার্ড দিয়ে তাদের কাছে অনেক ক্ষেত্রে রিচ করা যাবে না। ধরেন কেউ জেনারেশনাল পলিটিক্স করে বেড়ায়, যে বাবার সন্তান এসে রাজনীতি করছে, তার নাতি এসে রাজনীতি করছে, তাদের জন্য প্রচারণার দরকার না হলেও নতুন একজন যে আছে তার তো ফেসটা চেনানোর দরকার আছে। সো ওই এলাকার বিবেচনাতেও পোস্টারে কিন্তু দরকার আছে। হয়তোবা যেটা হয় তারপরে ব্যবস্থাপনাটা ঠিক থাকে না, এই ব্যবস্থাপনার জায়গাটা যদি ইন্ডিভিজুয়াল প্রার্থীদের দিয়ে দেওয়া যায়, যে যারা পোস্টার লাগাচ্ছে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, তারাই এইটা সুন্দর মতো রিমুভ করবে, ডিসপোজাল করবে, এই দায়িত্ব যদি দিয়ে দেওয়া হয়, আমার কাছে মনে হয় এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হইতে পারে বাংলাদেশের ফিল্ড বাস্তবতাটাকে মাথায় রেখে। ওকে, আমি একটু সামান্তা শারমিন আপনার মন্তব্য শুনতে চাই যে আরপিওর যে কারেকশনটা এসছে এবার, সংশোধনে যেটা এসেছে, যাতে করে মানে জোটে গেলেও সেই দলের প্রতীক যাতে অন্য দল নিতে না পারে, এটা আপনারা কিভাবে দেখছেন এই সংশোধনীকে? আমি একটু এবং এই পোস্টার বিষয়টা নিয়েও রেসপন্স করি একটু। নির্বাচনের দিকে যাওয়ার জন্য নির্বাচন কমিশনকে কিছু বলা হচ্ছে না, নির্বাচন কমিশনের কাজই হচ্ছে নির্বাচনের দিকে যাবে। ঘটনাটা ঘটে যখন হচ্ছে আপনি শুধুমাত্র পাওয়ার স্টেকটাকে ভাগাভাগি করা, এইটাই যখন একমাত্র এবং ওয়ান অ্যান্ড অনলি ইন্টেনশন হয়ে দাঁড়ায়, তখন হচ্ছে সমস্যা। এবং রাজনৈতিক দল হিসেবে যদি বাছাই কমিটি যেভাবে কাজ করেছে নির্বাচন কমিশনের ক্ষেত্রে, রাজনৈতিক দলের সবার কাছ থেকে যদি নেওয়া হয়ে থাকে, আমরা তো রাজনৈতিক দলও সে সময় ছিলাম না, এবং আমি এটা মনে করি যে গণঅভ্যুত্থানের বিরোধী, এটা আমি আশা করছিলাম যে সাইদ আব্দুল্লাহ, উনি যেহেতু লয়ের ছাত্র, উনি এই জিনিসটা আরও একটু ভালো করে ব্যাখ্যা করে বলবেন যে 2022 সালের যে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ আইন এবং অন্যান্য কমিশনার নিয়োগ আইন, এই আইনটা কি আমরা কি সিদ্ধান্তে আসতে পেরেছি কিনা যে এটা ফ্যাসিস্ট না, মানে নির্বাচন কমিশনার নিয়োগ আইনটা ঠিক আছে, এটাকে আমরা কখন সিদ্ধান্ত আসলাম মানে আমাদের পুরো পলিটিক্যাল ফিল্ডে, আমি জানি না। এই 2022-এর এই আইন দিয়েই নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে এবং 2024 সালে 7ই জানুয়ারি হরিফাইং ইলেকশন হয়েছে। আমার মনে আছে সাইদ আব্দুল্লাহ ওই ইলেকশন নিয়ে একটা ভিডিও করেছিলেন, আমার মনে আছে ওই সময় তার অ্যাক্টিভিস্ট ছিলেন সেই সময়। এখন এইটা নিয়ে যে আপত্তি, এই আপত্তিটা কখন আমরা রাজনৈতিক দলগুলো উইথড্র করলাম, কখন? আমরা তো সবাই একসাথে গণঅভ্যুত্থানে ছিলাম।
খুব ছোট ছোট কি একটু রেসপন্স করব করবানি? আচ্ছা বলেন। আচ্ছা গুড। সো আপনি যদি বলেন যে প্রত্যেকটা জিনিস আইন সংশোধন করে যদি পুরা কাজ সবকিছু করতে যান, তাইলে বর্তমানের যে গভর্নমেন্টটা দেখছেন, এই গভর্নমেন্ট একটা সিঙ্গেল কাজও অনেক সময় করতে পারবে না। আচ্ছা, এই জায়গায় আমি বলি পলিসিগত জায়গাটা কি, আপনি কিন্তু টাইম নিয়েছেন আমার কাছ থেকে। ওকে, হ্যাঁ টাইমটা নিয়েছি, জাস্ট আমি উত্তরটা করি। ব্যাপারটা হইলো যে মানুষ ধরেন যে অনেক চমৎকার একটা আইন বা একটা খারাপ আইন, এটা ডিপেন্ড করে আপনি ইমপ্লিমেন্ট কিভাবে করছেন, রাইট? অনেক ভালো আইন থাকার পরেও বাংলাদেশে ইমপ্লিমেন্টেশনটা খুব খারাপ হয়। একটা ছোট্ট একটা উদাহরণ বলি, আমেরিকার জুডিশিয়ারির দিকে যদি তাকান, তাদের সুপ্রিম কোর্টে তাদের কোন জাজের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি, দ্যাট ইজ অফিসিয়াল ব্যাপারটা থাকে, যে কে ডেমোক্রেট মতাদর্শী কে রিপাবলিকান মতাদর্শী, কিন্তু স্টিল তাদের জুডিশিয়ারি স্ট্যান্ডার্ড বাংলাদেশের চেয়ে বহুগুণ ভালো। বাংলাদেশের জাজরা তো কারো কোনো রাজনৈতিক ঠিক আছে, পরিচয় নাই, এখন কিন্তু আমরা সামনে দেখবেন থেকে শুনি। এই কারণে আমি বলি যে এই অফিসিয়াল ঘোষণাগুলোর যেটা আমাদের মনস্তত্ত্ব যদি ঠিক থাকে, তাহলে ওই আইনের ভেতর থেকেও আমরা এই ধ্বংসস্তূপ থেকে উত্তরণের রাস্তায় একটু আসি, তারপরে হয়তো বা আরো বেটার সিকিউরিটির জন্য আরো বেটার সংস্কারগুলো করাটা সম্ভব। সাইদ, আমরা আবার আসবো। লোকাল গভর্নমেন্টের যে বিষয়টা যখন আমরা বলেছিলাম, এখনো সে প্রয়োজন ফুরিয়ে যায় নাই। ইসি আসলে সিইসি পরিষ্কারভাবে বিএনপির যে লিস্ট ওই সিলেকশন থেকে এসছেন। এখন এটা নিয়ে নিউজও হয়েছে, আমি একাধিক নিউজ দেখেছি যে উনি এই সুপারিশ থেকে এসছেন। যদি এরকমই হয় যে সিইসি যে প্রধান, এবং যেটা আমাদের মানে প্রতীকের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আপনি দেখেন, আমি আপনাকে একটা মজার তথ্য বলি, এবং এটা এতদিন সামনে আসেনি, আমি এখন বলছি যে যেটা হয় ওনারা বলছেন যে ওনারা কনসেনসাস ছাড়া কোনো মন্তব্য করেন না। সিইসি এটা বিবিসিতে বলেছেন। এখন ওনাদের একটা ফোরাম আছে, এই ফোরামের ওনারা একটা ডিসিশন নেন, ওনাদের কিছু কিছু সচিব গিয়ে মিডিয়ায় গিয়ে আরেক কথা বলে আসে। যখন বলে আসে তখন কিন্তু এটা ওপেন হয়ে যায়, তখন ইসি একটা ইগোয়েস্টিক চাপে পড়ে যে এই পজিশন থেকে আর নড়া যাবে না, ঠিক আছে? তখন যেই সচিবই বলে আসুক না কেন, সিইসি ওই কথাটাই রিইটারেট করেন। উনি কিন্তু একবারও বলেন না যে ওইটা আমি ওন করি না, উনি এটা ভুল বলেছেন, ওনাকে শোকজ দেওয়া হবে, উনি এটা সাংগঠনিকভাবে বলেন নাই। এবং এই ঘটনাটা করে এই যে পুরো পরিস্থিতি তৈরি করেছে ইসি, পুরো পরিস্থিতিটা তাদের তৈরি করা একদম নিজ হাতে। এবং এমন না যে প্রত্যেকে এক এক সময় এক একজন, তাদের ফোরামের এক এক সময় এক একজন এই কাজটা করেছে, এক এক দিন এক একজন মিডিয়ায় গিয়ে একটা বক্তব্য দিয়ে আসছে শাপলা সম্পর্কে। আপনারা কনফিউজিং অনেক মন্তব্য পেয়েছেন না? এটার কারণ হচ্ছে ইসির মধ্যে কোনো ধরনের সিনক্রোনাইজেশন নেই এবং কোনো কনসেনসাস নাই তাদের কাছে। এবং এই কারণেই এই ইসি দ্বারা আসলে আমরা ইলেকশন করতে পারবো কিনা, এটা আমার কাছে মনে হয় শুধু আমরা না, বড় দলগুলোরও একটা কনসার্ন হওয়া উচিত। এটা শুধু আমাদের কনসার্ন না, এটা কনসার্নটা তারা নেন নাই, এটার ফলাফল আসলে আমরা দেখতে পাবো যে এই ইলেকশনটা কেমন হবে। সো আমার কাছে মনে হয় আরপিও সংশোধনী যেটা বললেন, আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে একটা প্রতারণা হওয়ার একটা চান্স থাকে। এখন একটা বিষয় হচ্ছে যে আপনি একটা দলের একটা মানে জোটে গেলেন, কিন্তু আপনি সেই জোট থেকে তো আবার বেড়েও যেতে পারেন, তাই না? এখন ইচ্ছা করলে না ইচ্ছা করলে, কিন্তু এই যে জোটে গেলে তাদের প্রতীক দিয়েই নির্বাচন করুক, এটাই বরঞ্চ ভালো না? জোটে গেছে সেটা তার অনুযায়ী সেই কমপ্লাই করুক, যে জোটে গেছে এটা করুক। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে তার তো পার্টি ওইটা না, পার্টি ওয়াইজ তো আমাদের কি মতাদর্শ তাহলে আলাদা নাই? মতাদর্শ তো আলাদা আছে এবং পার্টিগুলোর গোল আলাদা আছে। তার মানে কি আমি এখন মানে কি এটা ধরে নিব যে এলডিপির পুরো মানে যে গোল রাষ্ট্র সম্পর্কে তার রাষ্ট্রগল্প আর বিএনপির রাষ্ট্রগল্প সেম, তাহলে পুরোটাই মার্জ হয়ে যাক, তাহলে আলাদা দল রাখার এতগুলো দল তো আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুব যে মানে যদি মতাদর্শ আলাদা থাকে তাহলে ওকে, রাষ্ট্রগল্প আলাদা থাকলে আমরা আলাদা আলাদা ফাইট করব, কিন্তু মানে একই মতাদর্শের একই রাষ্ট্রগল্পের তো আলাদা দল মানে কিসের? তার মানে লিডারশিপ ক্রাইসিস থাকলে তো এটা অন্য বিষয়, মানে স্বার্থপরতার জায়গা থাকে, আমি যেভাবে বুঝতেছি আর কি। যদি মানে রাষ্ট্রকল্প আলাদা থাকে আলাদা দল হবে, রাষ্ট্রকল্প একই থাকলে একই দল হবে। কিন্তু যদি এমন হয় দল এক হওয়ার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে প্রতীক ব্যবহার, নির্বাচনের সময় জোট হলে। যে ওইটাই বললাম যে যদি আমি আলাদা পার্টি করি, আমি তো কারণে আলাদা পার্টি করতেছি, কোন একটা কারণ নির্দিষ্ট কারণে যদি আলাদা পার্টি করি, মানুষের কাছে ওই মেসেজটা যাওয়া দরকার যে আমি আলাদা পার্টি এবং আমার আলাদা প্রতীক আছে, তাই না? তাহলে তো আমি যদি অন্য পার্টিটা গ্রহণ করি সেক্ষেত্রে কি এমন একটা, আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে এটা প্রহসনের মেসেজ যায় কিনা, আমার কাছে এটা মনে হচ্ছে আর কি।
তাহলে কি আরপিও যে সংশোধনীটা হয়েছে এটা সঠিক হয়েছে আপনি মনে করছেন? আমার কাছে মনে হয়েছে এটা ভেবে দেখার সুযোগ আছে, এটা আরেকটু ডিটেইলে আমরা বলতে পারবো, আমাদের আরেকটু ব্যাপারটা নিয়ে মনে হয় আলাপ করা দরকার। আর এই আপনি আলাপটা যেটা বলছেন সেটা কি আপনার পার্টি পজিশন নাকি? আমি মোটা দাগে এটা পার্টি পজিশন এক অর্থে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা শুধুমাত্র একক পার্টি পজিশনের ব্যাপার না, এটা হচ্ছে সবাই এই আলোচনাটা হয়নি এখনো। না না, আমাদের আলাপ হয়েছে, কিন্তু এটা একটা কনসেনসাস বিল্ডিং এর ব্যাপার আছে। তো আমার কাছে মনে হয় যে এটা আরেকটু দেখা। আচ্ছা, শেষ করে দিব আমি, জুলাই সনদে স্বাক্ষর আপনারা করছেন কবে? আমাদের তো পরিষ্কারভাবে আমরা আমাদের পজিশন ক্লিয়ার করেছি, এবং আমার কাছে মনে হয় যে এই যে পজিশনগুলো নিয়েছি, এই পজিশনগুলো কোনোভাবেই আমাদের শুধুমাত্র এনসিপি এজ এ পলিটিক্যাল পার্টি আমাদের পজিশন না। এটা গ্রেটার মানে আমাদের যে রাজনৈতিক জনগোষ্ঠী, যেটা বাংলাদেশের মানুষ, আপামর মানুষ, তার কাছে গণভোটের কোশ্চেন, নোট অফ ডিসেন্ট, সাংবিধানিক যে মর্যাদা জুলাই সনদের, অলরেডি আমরা ঘোষণাপত্রের ক্ষেত্রে দেখেছি একটা বিরাট বড় বিক্রয় হয়েছে। এবং একই সাথে যদি জুলাই সনদে একই জিনিস হতে থাকে, এবং একই সাথে আমরা যদি দেখি যে এটা কোনো একটা ফ্যাসিস্ট লোককে দিয়ে, কোনো একটা আওয়ামী লীগের লোককে দিয়ে এই সিম্বলস মানে এই সনদ সাইন করানো হচ্ছে, এই আদেশ দেওয়া হচ্ছে, একই সাথে আদেশ হবে না অধ্যাদেশ। আমরা বলেছি যে এটা আদেশ হওয়া উচিত এবং এটার ঐতিহাসিক সাংবিধানিক রাষ্ট্রীয় গুরুত্ব মর্যাদা সেই জায়গায় আসীন করা উচিত। এই বিষয়গুলো যদি আসলে চলে আসে, তাহলে আমার মনে হয় না যে আমরা যে দাবিগুলো জানিয়েছি এটা কোনো পার্টির জন্য এটা ক্ষতিকর। আপনি এখানে একটা নতুন কথা অ্যাড করেছেন। এর আগে পর্যন্ত আমরা শুনেছিলাম যে জুলাই সনদের আইনি ভিত্তিটা স্পষ্ট করতে হবে, গণভোটের দাবিটাও ছিল, কিন্তু আপনি এখন বলছেন যে শুধুমাত্র সাংবিধানিক আদেশ নেয়, এর বাইরে আপনি আওয়ামী লীগের কাউকে দিয়ে এই আদেশ, সেই প্রসঙ্গটি আপনি নিয়ে আসছেন। আপনি কি বোঝাতে চাইছেন? এটা সাইন করতে পারবে না, এটা আমরা আগেও বলেছি, এটা নতুন না। আমরা যেদিন আমরা কারণ হিসেবে যখন প্রেস রিলিজ পাঠিয়েছি, সে সময় আমরা কারণ ব্যাখ্যা করেছি যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গণ অভ্যুত্থানের সার্বভৌম প্রতীক হিসেবে তাকে এটা দিতে হবে। আচ্ছা, আমরা আসলে এই জায়গা থেকে এখনো তো আলোচনা চলছে। আমরা দেখলাম যে বসেছেন আপনারা, আপনাদের দল থেকেও গিয়েছিল, কথা বলেছে জাতীয় ঐকমত্য কমিশনে, আবারও কতটুকু এগিয়েছে? দেখেন, এই ঐকমত্য কমিশনে আমার কাছে এখনো মনে হচ্ছে যত আরেকটু মানে পলিটিক্যাল পার্টির বাইরে স্টেক হোল্ডার নাই, এটা যোগ করা দরকার। অন্তত আদেশের ব্যাপারে আমরা দেখেছি যে শহীদ পরিবার এবং আহতরা অত্যন্ত গ্রিভিয়েন্সেস শো করেছেন, এবং সেই জায়গা থেকে অবশ্যই তাদেরকে ইনক্লুড করার একটা প্রসেস অন্তত আদেশের বাস্তবায়নের আদেশের ক্ষেত্রে এটা একটা করা উচিত। এবং আমার কাছে মনে হয় যে ঐকমত্যের জায়গায় সেদিনও গিয়ে এসছে, কিন্তু এটা কোনো সমাধান হয় নাই এখনো, এবং আমরা আমাদের পজিশনটা আবারও ব্যাখ্যা করেছি। আমরা মনে করি না কোনো অযৌক্তিক পজিশন নিচ্ছি। ওকে, সরকারের কি অবস্থা এখন? সরকার কিভাবে দেখছে? আমরা তো সরকারের পক্ষ থেকে একদম অলমোস্ট দিন তারিখ শুনলাম, যত তারিখের মধ্যে, এত দিনের মধ্যে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করছে, কিন্তু আমরা সেই লক্ষণ দেখতে পাচ্ছি না। এখনো তো সময় আছে, কয়েকটা দিন হলো, কিছু ঘন্টা হলো। তো এখন দেখি, আজকে যেমন সমাপনী বৈঠক হলো ঐকমত্য কমিশনের, কালকে কমিশন সরকারকে তার রেকমেন্ডেশনসগুলো দিবে। সো অনলি টাইম উইল টেল। মানে এনসিপি সাইন না করলে এটা ওনাদের রাজনৈতিক ডিসিশন, করলেও এটা ওনাদের রাজনৈতিক ডিসিশন। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই কি, মানে এটা আমি চার্টারের দিনও আমার কাছে মনে হয়েছিল যে আমি ওই স্টেজটার মধ্যে আমি নাহিদ ইসলামকে অনেক মিস করছিলাম, কারণ এই ছবিটাতে ওনার থাকা উচিত ছিল। এটা আমার ব্যক্তিগত মতামত। পারলে উনি না সাইন করতেও পারতো, গণফোরাম তো পরের দিন সাইন করলো, না সাইন করলেও সমস্যা নেই, কারণ বাট এই যে একটা হিস্টোরিক মোমেন্ট ইয়ে হলো, এখানে আমি আমার জেনারেশনের নেতাদের দেখলাম না। এটা আমার পার্সোনাল একটা মানে ডিসস্যাটিসফ্যাকশন তো থেকেই যাবে। সব মুরব্বীরা থাকলো, কিন্তু আমরা ইয়াংরা আচ্ছা, আমি জুলাই সনদ প্রসঙ্গে সাইদ আব্দুল আপনার কাছে আসবো, কিন্তু তার আগেই অপূর্ব জাহাঙ্গীরের আরেকটি বিষয়টি জানতে চাই আপনার কাছে। সম্প্রতি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম একটি কথা বলেছেন, নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ করা হবে। এরপর এই বক্তব্যের পর আমরা আবার দেখলাম সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বিভ্রান্তিকর। তার মানে কি আমরা ধরে নেব যে সরকারের মধ্যে এক ধরনের দূরত্ব আছে, সমন্বয়হীনতা আছে? না, একদমই দূরত্ব নেই। এটা সাথে সাথে উনি বলেছেন, এবং বলার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই প্রেস উইং থেকে এই বিবৃতিটা দেওয়া হয়েছে। দেখেন, আমরা অনেক সময় কনটেক্সটের মানে এটা কিভাবে বলেছে, কোন প্রশ্নের উত্তরে বলেছে, ওই সময়টা কিরকম ছিল, ওই কনটেক্সটটা স্টাবলিশ না করে এরকমভাবে মিসকোট অনেক সময় হয়ে যায়। এটা উনি বলেছে, আমরা যদি এটার ফুটেজও এখন পাওয়া যায়, আমরা ওইটা একটু অনুধাবন করলেই বুঝতে পারবো যে উনি কোন সেন্সটা বলেছেন। সরকারের মধ্যে আরেকটা সরকার আছে, এসব আলোচনা আছে, এমনকি উপদেষ্টাদের মধ্যেও দূরত্ব সৃষ্টি হয়েছে, এমনও শুনতে পাই। তথ্য মন্ত্রণালয় আসলে কাজ করতে পারছে না, এমন তথ্যও আমরা শুনি। আমরা তো মানে দেখেন, এই ধরনের কথাবার্তা শোনাটাই তো স্বাভাবিক। মানে শোনা স্বাভাবিক না, কিন্তু আমি কেন বলছি স্বাভাবিক বলি, সেটা হচ্ছে যে এরকম মানে
আমরা তো প্রায় একটা রুমার মিলের মধ্যে থাকি। তো আমার কথা হচ্ছে যে এরকম ঐক্য নাই, উপদেষ্টাদের মধ্যে ঝামেলা হচ্ছে, এগুলো আমি অত ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি অত সিরিয়াসলি ভাবে চিন্তা করি না। দেখেন এগেন আমি যেটা প্রথমে একবার বলেছি, এটা কোনো পলিটিক্যাল আমব্রেলার মধ্যে না, এখানে ডিবেট থাকবে, এখানে একজন আরেকজন। সরকার কোনো বিশেষ দিকে টিল্টেড হয়ে যাচ্ছে না। সরকার যেহেতু সবাই অ্যাকিউজ করছে যে সরকার অমুকের দিকে টিল্টেড হয়ে যাচ্ছে অমুকের, তাহলে আমি বলবো সরকার কোনো দিকেই টিল্টেড হচ্ছে না। এটার জন্য সবারই এই কমপ্লেন যে সরকার অন্য সময় হয়তো বলে দেবে। রাইট, অপূর্ব। শেষ করবো সাইদ আব্দুল্লাহ, আমি জুলাই সনদ নিয়ে আপনার মন্তব্য শুনতে চাইছি যে আপনি কি দেখছেন আসলে জুলাই সনদের স্বাক্ষর সবাই করছে কিনা, বিশেষ করে এনসিপি আসলে করবে বলে আপনি মনে করছেন কিনা? এনসিপি করবে কি করবে না এটা তো একেবারেই তাদের একান্ত ব্যক্তিগত দাবির ব্যাপার। প্রেক্ষিতে, তবে তাদের যে অবস্থা, ওই অপূর্ব জাহাঙ্গীর ভাই যেটা বললো যে সবাই মিলে যদি করতো, কারণ আসলেই তো গণ অভ্যুত্থান একসাথে যারা করেছিল, মানে গণ অভ্যুত্থান মানে কি একটা ব্যাপার বারবার করে সবসময় যদি বলে যে ছাত্ররাই করেছে, দেখেন এমন অনেক মানুষ মারা গেছে যারা অনেক বয়োবৃদ্ধ ছিলেন, যারা রাজনৈতিক দলের অনেক অ্যাক্টিভিস্ট আছেন, তারা মারা গেছেন। সো এটা ছিল গণ অভ্যুত্থান সবার, এবং সেই জায়গায় যেহেতু একেবারে লিডিং রোলে ছাত্ররা ছিল, সো তাদের যেহেতু প্রতিনিধির একটা দল, সেটা যদি থাকতো তাহলে আসলেই দেখতে ব্যাপারটা খুবই সুন্দর লাগতো। জি জি জি, জাস্ট ইমোশনাল দিক থেকে। তবে আমি এখনো মনে করি যে এই জায়গাটা হয়তো বা এমন একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে পারে, তারা সাইনও করতে পারে, ইভেন তারা যদি নাও করে তাদের প্রতি রেসপেক্ট থাকবে, কিন্তু এইটার এনফোর্সমেন্ট মেকানিজম যেটা, সেটা করাটা কিন্তু আইনগত ব্যাখ্যার দিক থেকে অনেকটা ব্যাপার স্যাপার আছে। জাস্ট আমি একটা কথা বলবো, রিলেভেন্ট একটা জায়গা, অনেক জায়গায় আমি অনেককে বলতে শিখি যে এই ব্যাপারগুলা না করলে পরবর্তীতে যদি বর্তমানে যারা ফ্যাসিস্ট আছে তারা যদি ব্যাক করে আসে, এটা শুলে চড়াবে, অমুক চড়াবে, তমুক চড়াবে। এটার কনক্লুডিং রিমার্কসটা হইল, জুলাই সনদ যারা স্বাক্ষর করেছে এবং কেউ যদি নাও করে থাকে, এই সনদের এমন অনেক ব্যাপার আছে যেটা আইনগতভাবে কতদূর কি হবে সেটা সময় বলে দিবে, কিন্তু মানুষের ভেতর যে প্রমিসগুলা করেছে, আগে যেটা হইতো যে প্রমিস করলে মানুষ বলতো পলিটিক্যাল রেটরিক বক্তব্য, এই জিনিসটা এখন কেউই আর করতে পারবে না, যত বড় ক্ষমতাসীন সরকারই হোক না কেন। কারণ জনগণ তাদেরকে একদম চেপে ধরবে যে আপনি এটা বলছিলেন, এটা কেন হইল না। সো তাদের জন্য, পলিটিশিয়ানদের জন্য রাজনীতিটা অনেক কঠিন হয়ে যাবে। আর 2 নম্বর ব্যাপারটা হইল, বাইরে থেকে আমরা যদি ওই ভয় পাই যে ও আসলে এইটা হবে, তমক আসলে এইটা হবে, ফ্র্যাঙ্কলি স্পিকিং অন্য কেউ যদি আসে, আপনার আইন কানুন কোনো কিছুর ধার ধারবে না। আইন কানুন, টেকচুয়াল আইন কানুন দিয়ে পৃথিবী ওই অর্থে চলে না, বরং যার হাতে যখন পাওয়ার থাকে, যার মাসলটা থাকে, তার মতো করেই আইনটাকে সে শেপ করে, অথবা তার মতো করে কাজটা করার পরে তারপর আইনটা তৈরি করে। যদি ধরেন ফ্যাসিস্ট কোনোদিন ব্যাক আসে, যারা তার গণ অভ্যুত্থানের জন্য ডিরেক্ট এরকম জড়িত ছিল, তারা এসে কোন আইন কোথায় আছে সব ধার ধারবে না, তার আগে তাদের ওই যে হিংসার কথা বলেন, তাদের ক্রোধের জায়গা বলেন, সেটাকে মেটাবে, তারপরে আইনকে তাদের মতো করে কাজ কারবার চালাবে। সো আমি এই কারণেই বলি যে একটা আইন বা কোনো কিছু হইলেই সেটা প্রোটেক্টেড থাকবে, এটা ভাবার কোনো কারণ নাই। এই জন্য আমাদের সবচেয়ে আগে যেটা জরুরি সেটা হইল একটা গুড গভর্নেন্স। বাংলাদেশে যদি গুড গভর্নেন্স থাকে, মানুষ যদি ফিল করে সত্যি সত্যি যে শেখ হাসিনা নাই, কিন্তু বাংলাদেশের মানুষ জেনুইনলি ভালো আছে, স্বাস্থ্যসেবা ভালো আছে, তারপর শিক্ষা ব্যবস্থা ভালো আছে, মানুষ থানায় গেলে ভালো সার্ভিস পাচ্ছে, বিচারালয়ে ভালো সার্ভিস পাচ্ছে, ভোটের মাধ্যমে সে পাওয়ার চেঞ্জ করার এখতিয়ারটা আছে, তার ধরেন যে বেসিক ডেমোক্রেসির জন্য যা যা ফ্যাক্টর আছে সবগুলো সে এক্সারসাইজ করতে পারছে, দেখবেন মানুষ সত্যিকার অর্থেই মনে করবে যে ঠিক আছে, যা গেছে তত গেছে, আমরা এখন ভালো আছি। আমাদের বরং এই জায়গাতে মনোযোগ দেওয়াটা বেশি জরুরি। শেষ করে দেব অপূর্ব জাহাঙ্গীর, লাস্ট দুটো প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাই। আমি এর আগে জানতে চেয়েছিলাম যে চট্টগ্রাম বন্দর নিউ মেরিন টার্মিনাল যেভাবে দেয়া হলো বিদেশি কোম্পানিকে, সেটা কেন দেয়া হয়েছিল সেটা আমি শুনতে চেয়েছিলাম। আমি তো আরও দুটি প্রসঙ্গে একটু আসতে চাইছি। সেটা হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক মানের রেল স্টেশন হয়েছে এবং সেখানে বিভিন্ন স্থাপনা ইজারা বা বরাদ্দ না দেয় সেটা অকার্যকর হয়েছে, এমনটাও শুনেছি। এবং এখন এটাও আমরা শুনছি যে দেখভালের জন্য কক্সবাজার রেল স্টেশনের পরিচালনার ভার বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হবে, আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে। আমি একটু প্রশ্ন রাখতে চাইছি, কিন্তু সরকারের মধ্যে কি বিদেশ প্রীতি কাজ করছে কিনা? না, একদমই না, সরকারের প্রতি কোনো রকম বিদেশ প্রীতি কাজ করছে না। আমার কথা হচ্ছে যে সরকার ওভাবেই ডিসিশন নিচ্ছে যে যদি মনে হয় যে না, এখানে অন্য কোনো কেউ আসলে বাংলাদেশের জন্য বেটার, যেটা সরকার সেইভাবে ইয়ে করছে। এটা টেকনিক্যালিটিস হয়তো আপনার রেল মন্ত্রণালয় থেকে আরও ভালো মতো বলতে পারবে, কারণ আমি ওই ডিপার্টমেন্টে কাজ করি না, কিন্তু আমি কোনোভাবেই দেখি না যে সরকার বিদেশি কোনো প্রীতি আছে যেটার কারণে এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে। আচ্ছা, আরও দু একটি আমরা দেখছি যে মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর যে প্রকল্প, সেখানেও ভারতীয় একটি কোম্পানি বেশিরভাগ ক্ষেত্রে কাজ পেয়েছে।
সো এইগুলো নিয়ে আমরা আশা করছি আবারও ভবিষ্যতে কথা বলতে পারবো আপনার সাথে। কিন্তু যে বিষয়টা না জানলেই না, সেটা হচ্ছে আমরা দেখছি যে বাংলাদেশ টেলিভিশনে চেক বাউন্স করছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের এই অবস্থা কেন? এটা খুবই মানে এটা এটা আমি ইভেন আমিও যেই কয়টা টক শোতে গেছি ওখানেও কিছু ঠিক বাউন্স করেছে, সত্যি কথা বলতে গেলে। এটা আসলে না বললেই না। দেখেন এই বিটিভি লাস্ট 15 বছর কীভাবে ছিল, ইভেন 15 বছর না, বিটিভির লাস্ট 20-30 বছর বিটিভির হিস্ট্রিটা কী ছিল, কীরকম ছিল, এটা আমরা দেখে এসেছি। এখন চেষ্টা চালানো হচ্ছে যে এটার থেকে যাতে বিটিভিকে যাতে আমরা আরও ভালো মতো একটা জায়গায় নিয়ে যেতে পারি। সো টেকনিক্যালিটিস ইয়ে হচ্ছে আর কি, যে উন্নতির দিকে সরকারি কি আগানো যাচ্ছে আর কি। অর্থের অবস্থা, মানে অর্থের এটা সরকারের সংকুলান, অর্থ না, এটা বিটিভি বিটিভিকে তো সহযোগিতা করতে হবে। Right, বিটিভি যদি right. এখানে আপনার না, কিছু খারাপ অবস্থায় চলে যায়, তাহলে বিটিভিকে তো সরকারকেই টেকাতে কিছু হবে। নীতিমালা আছে, কিছু নীতিমালার কথা কিন্তু উঠছে। আমরা প্রায় কনভারসেশনে দেখি যে বিটিভি, বিএসএস এদেরকে সবাইকে এক জায়গায় নিয়ে আসা যায় কিনা। সো এই আমরা যেহেতু আরো কয়েক মাস আছে যাওয়ার আগে, তথ্য আমি প্রিটি শিওর যে ইনফরমেশন মিনিস্ট্রি থেকে কোনো একটা গাইডলাইন দিয়ে দেওয়া হবে যাতে এই ধরনের প্রবলেম ফেস না করা হয়। বাট এই প্রবলেমটা সরকারের নিজেও ফেস করছে, এটার জন্য আমি বললাম আর কি। আচ্ছা, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ তিনজনকে সময় দেওয়ার জন্য। সাইদ আব্দুল্লাহ, অপূর্ব জাহাঙ্গীর এবং সামান্তা শারমিন, ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য।